আচ্ছা ঠিক আছে, এতক্ষণ যা বলছি রেকর্ডের জন্য এটার জন্য একটু রিক্যাপ করি। সো বেসিক্যালি আমি এতক্ষণ যা বললাম যে ইন্ডাস্ট্রিতে হচ্ছে যত বড় বড় ডিজাইনাররা আছে, যত বড় বড় এজেন্সিজ আছে, সবগুলা হচ্ছে ফিগমাতে ডিজাইন করে, যেমন মাইক্রোসফট, তারপর হচ্ছে গুগল। ওরা ওদের প্রোডাক্টের জন্য সব কিছু বিল্ড করার আগে, জিনিসটা ভিজুয়ালাইজ করার জন্য আমি কি বিল্ড করতেছি ওইটার হচ্ছে ওরা আগে ওদের যে ইউআই আর ইউএক্স ডিজাইনাররা আছে ওরা হচ্ছে ফিগমাতে করে। এখন যেহেতু ইউআই আর ইউএক্স এর কথা আসছে, আমাকে কি বলতে পারবা কেউ ইউআই কি আর ইউএক্স কি? এনিওয়ান? ভাই ইউআই হচ্ছে ইউজার ইন্টারফেস ডিজাইন বা এমন টাইপের কিছু। হ্যাঁ, আর ইউএক্স? ওটা জানি না ভাই। আচ্ছা ঠিক আছে। ইউআই হচ্ছে ইউজার ইন্টারফেস, হি ওয়াজ অ্যাবসলিউটলি রাইট। ইউজার ইন্টারফেস হচ্ছে আমরা আমাদের যাবতীয় জীবনে আমাদের কম্পিউটারের সামনে যাই দেখি, এটাকে হচ্ছে ইউজার ইন্টারফেস বলে। তো সো বেসিক্যালি তুমি যে ওয়েবসাইটেই যাও, ধরো আমি এখান থেকে github.com-এ গেলাম, তো এটা হচ্ছে গিটহাবের ইউআই। গিটহাবের যে আমাদের যে সার্ভিসটা দিচ্ছে গিটহাব আমাদেরকে, এটা হচ্ছে গিটহাবের ইউআই। এটাকে বলা হচ্ছে ইউজার ইন্টারফেস। তো আমরা মূলত ইউজার ইন্টারফেসই ডিজাইন করব। আর ইউএক্স হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স। ইউজার এক্সপিরিয়েন্স বলতে বোঝায় আমি যে এই ইউআইটা ইউজ করতেছি, হ্যাঁ, আমি যে এই সার্ভিসটা ইউজ করতেছি, এই সার্ভিসটা ইউজ করে আমি কতটুকু স্যাটিসফাইড। মানে এই যে আমাদের যে গিটহাবটা আছে, এই গিটহাবের মেইন কাজ হচ্ছে জাস্ট হচ্ছে রিপোজিটরি বানানো আর কোড পুশ করা, আর কি গুগল ড্রাইভের মতো। আচ্ছা গিটহাবে না যাই, যেহেতু ওয়ান ওয়ানের অনেকে আছে, আমি ড্রাইভে যাই। আম, আচ্ছা, সো বেসিক্যালি এটা হচ্ছে আমাদের গুগল ড্রাইভের ইউআইটা, ইউজার ইন্টারফেসটা, যেটা আমাদের চোখের সামনে আমরা দেখতে পারতেছি। আর ইউএক্স হচ্ছে এই যে সফটওয়্যারটা, এই যে সার্ভিসটা, এই সার্ভিসটা ইউজ করে আমি কিরকম এক্সপিরিয়েন্স পাচ্ছি, এটাকে বলা হচ্ছে ইউএক্স, এটাকে বলছে ইউজার এক্সপিরিয়েন্স। দেখো এখানে যে এগুলো বসানো হয়েছে, যে এখানে দেখো এই যে গুগল ড্রাইভে জিনিসগুলো যেভাবে লেআউট করা আছে, লেফট লেফট সাইডে হচ্ছে ন্যাব সেকশন, এখানে হচ্ছে নিউ ডকুমেন্ট, এখানে হচ্ছে হোম, এখানে হচ্ছে ড্রাইভ, কম্পিউটার্স, এগুলা তো হচ্ছে র্যান্ডমলি বসানো হয়নি। এরপরে এই যে দেখো এই মিডল প্যানেলে হচ্ছে আমার পুরো এক্সপিরিয়েন্সটা, আমার এখানে যাবতীয় জিনিসপাতি যা আছে এটা হচ্ছে এখানে বসানো। তো এগুলো হচ্ছে র্যান্ডমলি করা হয়নি, এগুলো হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইনাররা প্রপার একটা ইউএক্স ফলো করছে, ইউএক্স ল ফলো করছে। ফলো করার পর ওরা দেখছে আমার যে ন্যাভিগেশন আইটেমগুলা, এগুলাকে যদি আমি এই পাশে রাখি তাহলে হচ্ছে ইউজারের জন্য এটা অ্যাক্সেস করতে অনেক ইজি হয়। আর আসলেই কিন্তু আমাদের জন্য এটা অ্যাক্সেস করা অনেক ইজি। আমি হচ্ছে দেখো এখানে হচ্ছে নিউ একটা বড় করে বাটন দেওয়া আছে, তো আমার হচ্ছে নতুন কিছু যদি ক্রিয়েট করার লাগে আমার চোখের সামনে জিনিসটা, আমাকে এটার ভিতরে ঢুকে এটার ভিতরে ঢুকে এটার ভিতরে ঢুকে নিউ বানাইতে হচ্ছে না, আমার একদম চোখের সামনে। আমি এখানে গুগল ড্রাইভে ঢুকলাম, ঢুকে হচ্ছে আমার কোনো নতুন জিনিস বানানো লাগলে আমি এটার অ্যাক্সেস পাই যেতেছি। তো এটাই হচ্ছে ইউএক্স, ইউজার এক্সপিরিয়েন্স কিভাবে বেটার করা যায়। তো একটা প্রোডাক্টের ইউআই আর ইউএক্স এর কম্বিনেশনে প্রোডাক্টটা হচ্ছে সব থেকে প্রোডাক্টটা ভালো হয়। ইউআই খারাপ হইলে তোমার যদি ধরো এই যে ইউআইটা, এই যে ইন্টারফেসটা, এটা যদি হযবরল হইতো, এইটার ব্যাকগ্রাউন্ড যদি এরকম না হয়, লাল লাল রং হইতো, নীল রং হইতো, কালার কম্বিনেশন যদি ভালো না হইতো, আমার কিন্তু ইউজ করতে ভালো লাগতো না। ভালো লাগতো এটা যদি ধরো এটার অনেক ভাইব্রেন্ট একটা কালার, এটা লাল, এটা পিঙ্ক, কোনো কালার কম্বিনেশন নাই, ইউজ করতে কি ভালো লাগতো? এটা কি ইউজ করতে ভালো লাগতো তখন? না 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 ভাই। ভাইয়া। না, ইউজ করতে ভালো লাগতো না আসলে। আর এই যে নিউ বাটনটা, ধরো আমি এখানে একটা নতুন ডক ফাইল ক্রিয়েট করবো এই আমার ড্রাইভের ভিতরে, এই যে নিউ বাটনটা, এটা যদি আরো 10টা বাটনের ভিতরে থাকতো, এখানে ড্রপ ডাউন করার লাগতো, এরপরে হচ্ছে আরেকটা ড্রপ ডাউন করার লাগতো, এখানে ভিতরে ড্রপ ডাউন করার লাগতো, এখানে ড্রপ ডাউন করে ভিতরে যে আমি নিউ বাটনটা পাইতাম, তাহলে কি আমার জিনিসটা মানে ইউজ করা তো ইজি হইতো? আমি ফ্রাস্ট্রেটেড হয়ে যেতাম না ইউজ করতে গেলে? সো এই ইউআই আর ইউএক্স এর কম্বিনেশনে একটা প্রপার প্রোডাক্ট বিল্ড হয়। তো আমরা যে হ্যাকাথনে পার্টিসিপেট করব, আমাদের এত ইনডেপথ ইউআই আর ইউএক্স এর অনেক লজ আছে, আমাদের এত ইনডেপথ লজ ব্যাখ্যা করা লাগবে না, আমরা একটা সিম্পল কিছু লজ ফলো করব, ওগুলো আমি দেখাই দেব। তো আমি নিজে পার্সোনাল ইউজার হিসাবে আমার যেটা মনে হবে যে না আমার জিনিসটা এইভাবে করলে বেটার হয়, আমরা ওইভাবেই করব। তবু আমরা কিছু বেসিক জিনিস ফলো করব একটা প্রোডাক্ট বিল্ড করার আগে। সো আমরা যখন হ্যাকাথনে থাকবো আর আমাদেরকে যখন প্রবলেম সেটটা দিবে, সবার আগে কাজ হচ্ছে
আমাদের প্রবলেম সেটটা প্রপারলি পড়ে ফেলা, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার পরে আমাদের প্রবলেম সেটে যতগুলো ফিচার থাকবে, যতগুলো ফিচার মেনশন করা থাকবে, সবগুলোর ফিচার আমাকে লিস্ট করে ফেলতে হবে। কারণ হচ্ছে আমার ফিচার নিয়েই কাজ। এখানে যে আমি গুগল ড্রাইভটা ইউজ করতেছি, প্রত্যেকটা এটার এক একটা ফিচার না? নিউ ডকুমেন্ট ক্রিয়েট করা একটা ফিচার, ফোল্ডার বানানো একটা ফিচার, তারপর হচ্ছে ট্র্যাশ ট্র্যাশ থেকে অ্যাক্সেস করতে পারতেছি, এটা একটা ফিচার, শেয়ার করতে পারতেছি ডকুমেন্ট, এটা একটা ফিচার। তো মূলত হচ্ছে এটা একটা ফিচারের কম্বিনেশনই তো। তো আমরা যখন হ্যাকাথনে একটা প্রোডাক্ট বিল্ড করব, তো আমাদেরও হচ্ছে সবার আগে প্রবলেম স্টেটমেন্টটা পুরোটা পড়ে ফিচারগুলো লিস্ট করে ফেলতে হবে। ফিচারগুলো লিস্ট করার পরে আমাদের ফিচারগুলোর উপর ডিপেন্ড করে একটা বেসিক ইউজার ফ্লো বানাইতে হবে। এখন ইউজার ফ্লো কি? ইউজার ফ্লো হচ্ছে ধরো এই যে এখানে, আচ্ছা এখানে না, আমি গিটহাবে দেখাই এটা। বেসিক ইউজার ফ্লো হচ্ছে, ধরো এটা ড্যাশবোর্ড, এখানে হচ্ছে আমি ল্যান্ড করলাম, এই যে প্রোফাইল ল্যান্ড করলাম আমার গিটহাব প্রোফাইলে। তো আমি যখন এই লিঙ্কটাতে আসি, আমাকে হচ্ছে প্রথম ল্যান্ড করায় ধরো এই জায়গাটাতে। তো এটাকে বলবো, তখন বলা হচ্ছে ল্যান্ডিং পেজ। তো এখান থেকে আমি কই যাব কাজ করতে? এখান থেকে আমি যাব হচ্ছে আমার মেইন কাজ করতে। আমি ধরো এখান থেকে রিপোজিটরি ক্রিয়েট করার জন্য আমি যাব রিপোজিটরিজে। তো আমি এখন ওভারভিউ থেকে আমি হচ্ছে আরেক জায়গায় আসলাম না? এই ওভারভিউ পেজ থেকে আমি হচ্ছে রিপোজিটরি ক্রিয়েট করার জন্য আরেক জায়গায় আসলাম না? আরেক জায়গায় আসলাম তো। তো এটাকেই বলা হচ্ছে ইউজার ফ্লো। ইউজার হচ্ছে একটা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছে। তো এই পুরা জিনিসটা আমরা একটা ডায়াগ্রাম আকারে করি। তো এটাকে ইউআই ইউএক্স এর ভাষায় বলে ইউজার ফ্লো। তো একজন ইউজার যখন ওয়েবসাইটে ল্যান্ড করে, সবার আগেও কোথায় ল্যান্ড করে? একটা ল্যান্ডিং পেজে ল্যান্ড করে না? ধরো amazon.com। আচ্ছা অ্যামাজন, আমি যখন এই লিঙ্কটাতে যাচ্ছি, আমি এখানে ল্যান্ড করলাম না এই লিঙ্কটার কারণে? এই ওয়েবসাইটটাতে ল্যান্ড করলাম তো। তো এটাকে বলে মূলত ল্যান্ডিং পেজ। আমি হচ্ছে একটা লিঙ্ক অথবা একটা ডোমেইন আমি যখন আমি ইনসার্ট করি, আমি প্রথম যে পেজটাতে যাই, এটাকে বলা হচ্ছে ল্যান্ডিং পেজ। তো এখন এই পেজের পর থেকে আমি বাকি আমার যাবতীয় কাজগুলো করি। ধরো এই পেজের পরে আমি ধরুন একটা কিছু কিনতে চাচ্ছি, তো আমি ধরো এখানে ক্লিক করলাম যে আমি এটা কিনতে চাচ্ছি। এখানে ক্লিক করলে আমাকে ও প্রোডাক্ট পেজে নিয়ে গেল। এখান থেকে আমি প্রোডাক্ট ফিল্টার করতে পারতেছি। এবার আমি এটা কিনতে চাই। তো এখানে আমি এটা কিনলে আমাকে সিঙ্গেল পেজ প্রোডাক্টে নিয়ে আসলো। দেখো কিন্তু এটা ছিল মাল্টিপল প্রোডাক্ট পেজ। অনেকগুলা প্রোডাক্টের সাথে লিস্ট করা, ওই ক্যাটাগরির উপর ডিপেন্ড করে। এরপরে যখন আমি এটাতে ক্লিক করি, তখন আমাকে কোথায় নিয়ে আসছে? সিঙ্গেল প্রোডাক্ট পেজে নিয়ে আসছে, যাতে আমি হচ্ছে এই প্রোডাক্টের ডিটেলসগুলো দেখতে পারি। তো এটাই হচ্ছে ভিজুয়ালাইজ করার জন্য, যাতে আমরা হচ্ছে ডেভেলপমেন্ট যখন আমরা জিনিসটা ডিজাইন করব, যাতে আমরা হচ্ছে আমাদের জিনিসটাতে ফ্রিকশন না হয়, মানে হচ্ছে বানানোর সময় আমরা হচ্ছে যাতে পরের স্টেপটা কি হবে, পরের কোন পেজটা আমরা ডিজাইন করব, ওইটা যাতে আমাদের প্রবলেম না হয়, এটার জন্য আমরা আগে একটা ইউজার ফ্লো ক্রিয়েট করে ফেলি। তো ধরো আমাদেরকে প্রবলেম সেটে একটা প্রোডাক্ট বানাইতে বললো, যে প্রোডাক্টটা হচ্ছে বললো যে এমন একটা ওয়েবসাইট বানাইতে যেখানে হচ্ছে যারা হচ্ছে প্রোক্যাস্টিনেট করে অনেক, যারা হচ্ছে ভালোভাবে কাজ করে না, মানে হচ্ছে ডিমোটিভেটেড, তাদের লাইফে কোনো প্রপার সিঙ্ক নাই, ওদের জন্য একটা অ্যাপ বানাইতে হবে, ওদের জন্য একটা ওয়েব অ্যাপ বানাইতে হবে, যেটার মাধ্যমে ওরা হচ্ছে ইউজ করে ওরা হচ্ছে ওদের স্কিল ডেভেলপ করতে পারবে। তারপরে হচ্ছে ওরা ওদের হোমওয়ার্ক ট্র্যাক রাখতে পারবে, তারপরে এক্সারসাইজেস ট্র্যাক রাখতে পারবে, তারপরে হচ্ছে ওরা বিভিন্ন জিনিস লার্ন করতে পারবে। এরকম একটা আমাদেরকে প্রোডাক্ট বানাইতে বললো। তো প্রোডাক্টটা যে বানাবো, তো প্রোডাক্টটা আগে কাস্টমারকে তো শো করতে হবে যে আমি কি বানাইছি, আমার প্রোডাক্টে কি কি ফিচার আছে। ওকে তো আমাকে দেখাইতে হবে, তো দেখানোর জন্য আমাকে একটা ল্যান্ডিং পেজ বানাইতে হবে। তো এটা হচ্ছে প্রথম এন্ট্রি পয়েন্ট, এটাকে বলা হচ্ছে ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ, তো আমরা হচ্ছে জিনিসটাকে ভিজুয়ালাইজ করতেছি, ইউজার ফ্লো বানাচ্ছি, যাতে আমরা হচ্ছে পরবর্তীতে কাজ করার সময় আমরা হচ্ছে কোন পেজের পরে কোন পেজটা ক্রিয়েট করব, এটার মধ্যে দ্বিধাদ্বন্দ্বে না না ভুগি। তো প্রথমে হচ্ছে আমরা ল্যান্ডিং পেজ, ল্যান্ডিং পেজের পরে ইউজুয়ালি কি হয়, আমরা হচ্ছে ল্যান্ডিং পেজে দেখি আমাদের প্রোডাক্টের কি কি ফিচার আছে। তো ল্যান্ডিং পেজের পরে ল্যান্ডিং পেজ থেকে আমরা ইউজুয়ালি কই যাই? সাইন আপ পেজে যাই না? ধরো এই যে দেখো, আমি হচ্ছে একটা ইনকগনিটো খুলি, এখানে গিটহাবে যাই, github.com। এই দেখো,
এটা হচ্ছে আমার গিটহাবের ল্যান্ডিং পেজটা। তো এখানে গিটহাব বলতেছে যে ওদের এই ফিচার্সগুলো ওরা হচ্ছে এখানে লিস্ট করে রাখছে। গিটহাবের মধ্যে আমি যাবতীয় যত ফিচার পাচ্ছি তো লিস্ট করে রাখছে। তো ইউজুয়ালি ল্যান্ডিং পেজ থেকে আমরা কই যাই, আমরা হচ্ছে সাইন ইন করি অথবা সাইন আপ করি। যদি আমি ল্যান্ডিং পেজটা দেখে ইমপ্রেস হই, না প্রোডাক্টটা হচ্ছে আসলেই ভালো, আমি ওদের প্রোডাক্টটা ইউজ করব, এরপর হচ্ছে আমরা কই যাই, সাইন ইন করি অথবা সাইন আপ করি। তো আমাদের প্রোডাক্টও সেম এরকম একটা কি জিনিস লাগবে, ল্যান্ডিং পেজ থেকে আমাদের ইউজার যাতে হচ্ছে আমাদের প্রোডাক্টটা ইউজ করতে পারে, এই জন্য হয় হয় সাইন ইন করাইতে হবে অথবা সাইন আপ করাইতে হবে। সাইন আপ। তো এখন আমাদের একটা ফ্লো আস্তে আস্তে হয়ে যাচ্ছে, দেখো এটা হচ্ছে এখান থেকে হচ্ছে ল্যান্ডিং পেজ থেকে হচ্ছে সাইন আপে, তারপরে হচ্ছে অথবা যদি সাইন ইনে যদি অ্যাকাউন্ট থাকে, আর যদি অ্যাকাউন্ট আগে থেকে না থাকে তাহলে সাইন আপে। এরপরে হচ্ছে সাইন ইন অথবা সাইন আপ থেকে ওরা হচ্ছে পরবর্তী ইন্টারাকশনটা হবে। ধরো আমাদের মেইন প্রোডাক্ট হচ্ছে এখানে, ড্যাশবোর্ড হচ্ছে এটা আমাদের মেইন প্রোডাক্টের ড্যাশবোর্ড। তো সাইন ইন থেকে হচ্ছে যাবতীয় ইনফরমেশন ক্রেডেনশিয়ালস দিয়ে ওরা হচ্ছে ড্যাশবোর্ডে আসবে। তারপরে সাইন আপ করার পরেও হচ্ছে যাবতীয় ক্রেডেনশিয়ালস দিয়ে ওরা হচ্ছে ড্যাশবোর্ডেই আসবে। এরপর হচ্ছে ড্যাশবোর্ড থেকে ধরো যা বাকি যতগুলো ফিচার আছে ড্যাশবোর্ডের ভিতর থেকে আমরা হচ্ছে বাকি ফিচারগুলো অ্যাক্সেস করতে পারতেছি। এটা হইতে পারে হচ্ছে এআই অ্যাসিস্ট্যান্ট, এআই অ্যাসিস্ট্যান্ট, তারপরে হতে পারে হচ্ছে লার্নিং, লার্নিং হেল্প। এখানে হচ্ছে ধরো এই পেজে হচ্ছে হোমওয়ার্ক এইসব যাবতীয় জিনিস হেল্প করতে পারে। আরেকটা থাকতে পারে হচ্ছে ধরো হেলথ। আচ্ছা, এই তিনটাই রাখলাম। তো এই ড্যাশবোর্ড থেকে আমরা হচ্ছে এই তিনটা পেজের অ্যাক্সেস করতে পারতেছি। তো আমার হচ্ছে প্রথমে বানাইতে হবে কি তাইলে, আচ্ছা আমি এগুলোকে লিঙ্ক করে দেই। তো ইউজার ফ্লোতে হচ্ছে প্রপারলি হচ্ছে অ্যারো দিয়ে দেখা দেওয়ার লাগে আর কি, কোন পেজ থেকে কোন পেজে আমরা যাব। তো প্রথমে আমাদের কি বানাইতে হবে, আমাদের প্রোডাক্টের জন্য একটা ল্যান্ডিং পেজ বানাইতে হবে। ল্যান্ডিং পেজ আমার প্রোডাক্টের যাবতীয় ইনফরমেশনগুলো থাকবে। এরপরে হচ্ছে কি করতে হবে, ল্যান্ডিং পেজ থেকে কোথায় যাব, আমরা হচ্ছে সাইন ইন করব অথবা সাইন আপ করব। তো সাইন ইন আর সাইন আপ পেজ বানাইতে হবে। সাইন ইন আর সাইন আপ করার পরে আমরা কোথায় যাব, একটা প্রপার ড্যাশবোর্ডে যাব। ওই ড্যাশবোর্ডে আমাদের যাবতীয় ইনফরমেশনগুলো থাকবে। আর ড্যাশবোর্ডের বাম পাশে অথবা ডান পাশে কোথাও নেভিগেশন থাকবে, ওই নেভিগেশন থেকে আমরা এই জিনিসগুলোর অ্যাক্সেস পাবো, বাকি ফিচার্সগুলোর। এতটুকু বুঝছি ইউজার ফ্লোটা কি। হ্যালো। হ্যাঁ জি ভাই, ভাইয়া। বুঝতে পারছি। হ্যাঁ, তো জি ইউজার ভাইয়া। ফ্লোটা ক্রিয়েট করা হয় যাতে হচ্ছে আমরা যখন কাজ করব আমরা যাতে দ্বিধাদ্বন্দ্বে না ভুগি যে আচ্ছা আমি এই পেজের পরে কোন পেজ বানাবো, আমার এই এই জিনিসটা লিঙ্ক আপ কিভাবে হচ্ছে, এটা যাতে আমাদের প্রপার একটা ভিজুয়ালাইজেশন থাকে, এই জন্যই আমরা ইউজার ফ্লোটা ক্রিয়েট করে রাখি। আচ্ছা ঠিক আছে, তো আপাতত হচ্ছে এতটুকু ইউএক্স জানলেই হবে। আরো ইউএক্স এর অনেক ইনডেপথ ল আছে, কেউ যদি ইন্টারেস্টেড থাকেন পড়ালেখা করতে পারেন। আপাতত আমরা হচ্ছে এতটুকু থাকলে জানলেই হবে, মানে প্রপারলি যাতে আমরা ইউআই ডেভেলপ করার সময় আমরা হচ্ছে কনফ্লিক্ট না খাই। তো কাজ শুরু করার আগে এই প্রসেসটা ফলো করে নেবেন, তাহলে আপনাদের কাজটা স্মুথলি যাবে। আচ্ছা এখন আমরা ফিগমায় চলে যাই। ফিগমা অ্যাকাউন্ট আছে এখানে কার কার, ফিগমা অ্যাকাউন্ট? আছে ভাই আমাদের। আচ্ছা, যাদের হচ্ছে ওয়ান ওয়ানের হয়তো বা অনেকের ফিগমা অ্যাকাউন্ট নাও থাকতে পারে, আপনারা হচ্ছে কাইন্ডলি figma.com এ গিয়ে ফিগমা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলবেন। খুবই বেসিক সাইন আপ প্রসিডিওর, আপনারা আশা করি পারবেন। এই যে ফিগমার ল্যান্ডিং পেজটা, এখান থেকে লগ ইন অথবা গেট স্টার্টেড ফর ফ্রি জিমেল দিয়ে লগ ইন করতে পারবেন। তো খুবই বেসিক একটা প্রসিডিওর, ফিগমা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলবেন। তখন হচ্ছে আপনাদের এরকম একটা পেজে নিয়ে আসবে, লগ ইন করার পরে এরকম একটা পেজে নিয়ে আসবে। আর ফিগমা ইউজ করার একটা অনেক বড় বেনিফিট হচ্ছে ফিগমা দিয়ে আমরা হচ্ছে আমাদের টিমমেটদের সাথে কোলাবোরেট করে কাজ করতে পারি। আমি যে এখানে আমি যে ফটোশপে আর ইলাস্ট্রেটরে হচ্ছে ওই ফিচারটা নাই। আমি ফটোশপে যখন একটা ফাইল ক্রিয়েট করি ওই সিঙ্গেল ফাইল আমার একাই কাজ করার লাগে। ফিগমার কি ফিচার, ফিগমা ইউজ করার মাধ্যমে আমি একটা ফাইলে আমি 4 জন মিলে কাজ করতে পারি। তো এই জিনিসটা করার জন্য কি করতে হয় আমি জিনিসটা একটু দেখাই দেই। এটার জন্য আপনাদেরকে প্রজেক্ট ক্রিয়েট করতে হয়। এই যে দেখেন, আপনারা যখন এখানে ল্যান্ড করবেন ফিগমা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এইখান থেকে আপনাদেরকে একটা বেসিক প্রজেক্ট ক্রিয়েট করে নিতে হবে। তো যাদের ফ্রি ভার্সন তারা হচ্ছে ফ্রি প্রজেক্ট ক্রিয়েট করতে হবে।
তো প্রজেক্ট ক্রিয়েট করার জন্য এই ড্রপ ডাউনটা এখানে হচ্ছে আপনাদের নাম লেখা থাকবে, প্রথম একটা সিঙ্গেল প্রজেক্ট, আপনার নামের প্রজেক্ট, আপনার অ্যাকাউন্ট, যেহেতু আপনি হচ্ছে হ্যাকাথনের জন্য অথবা অন্য যে কোনো কাজ করতে গেলে একটা প্রজেক্ট ক্রিয়েট করে ফেলবেন আপনার নিজের জন্য। তো আমি এখানে ক্রিয়েট নিউ দিলাম। ক্রিয়েট নিউ দিলে আমার টিমের নাম চাবে, মানে হচ্ছে আমার এই যে আমি যে প্রজেক্টটা ক্রিয়েট করতেছি এই প্রজেক্টের আমি নাম কি দিতে চাচ্ছি, আপাতত আমি এটা টেস্ট দিচ্ছি। তো আমি ক্রিয়েট টিম করলাম। এই যে এরপরে আমাকে হচ্ছে আমি আমার যে টিমমেট ওই টিমমেটদের ইমেল চাচ্ছে, যে ইমেলের মাধ্যমে ওই টিমমেটটা ওর ফিগমা অ্যাকাউন্টটা ক্রিয়েট করছে। চাইলে আমরা এখানে দিয়ে দিতে পারি, তাহলে হচ্ছে ডাইরেক্ট ও হচ্ছে এই প্রজেক্টে অ্যাক্সেস পাই যাবে, অথবা আমরা আপাতত এটা স্কিপ করতে পারি। আমরা চাইলে আমাদের প্রজেক্টের লিঙ্কটা ওকে দিতে পারি, লিঙ্ক দিলে হচ্ছে ওই লিঙ্কের মাধ্যমে এটা ওরা অ্যাক্সেস করতে পারবে। আপাতত আমরা এটা স্কিপ করি। আর এটা হচ্ছে ফিনিশিং স্টেপ। তো যারা হচ্ছে ফিগমার পেইড ভার্সন কিনতে চান তারা হচ্ছে এখান থেকে কিনতে পারেন, অথবা আমার মতো যারা ফ্রি ভার্সন ইউজ করেন তারা এখান থেকে চুজ স্টার্টার, এই যে এটা ইউজ করতে পারেন। এনাফ, ফ্রি ভার্সন এনাফ, পেইড আপাতত লাগবে না। তো তখন হচ্ছে দেখেন টেস্ট নামের আপনাদেরকে একটা প্রজেক্ট ক্রিয়েট করে দিয়েছে। তো এই টেস্ট নামের প্রজেক্টের ভিতরে ফ্রি ভার্সনে আপনাকে হচ্ছে 3টা ডকুমেন্ট ক্রিয়েট করতে দেয়। তো আমাদের আসলে একটা ডকুমেন্টে হয়ে যাবে, আমাদের 3টা লাগবে না। আপনারা যদি মনে করেন যে আচ্ছা আমি এই অন্য ডকুমেন্টে কাজ করতে চাই, তো আপনারা ক্রিয়েট করতে পারেন। আপনাকে 3টা ডকুমেন্টের অ্যাক্সেস দিবে, এই যে টিম প্রজেক্টে 3টা ডকুমেন্টের অ্যাক্সেস দিবে। এখানে প্লাস আইকনটাতে ক্লিক করলে আমাদের ফার্স্ট ডকুমেন্টটা ক্রিয়েট হবে, এই যে আনটাইটেলড। তো এখানে চাইলে আমরা এটাকে রিনেম করে দিতে পারি, ধরেন আমাদের হ্যাকাথন নাম দিতে পারি প্রজেক্টটার নাম। তো প্রজেক্টটা রিনেম করে দিলাম। তো এখানে মূলত হচ্ছে আমরা কাজ করব এই যে ফাইল ট্যাবটা, এই ফাইল ট্যাবটাতে, এই ফাইল ট্যাবটাতে হচ্ছে আমরা মাল্টিপল পেজেস ক্রিয়েট করতে পারি। পেজেস হচ্ছে ট্যাবের মতো, মানে হচ্ছে আমি যদি দেখাই, 3টা ফ্রি ভার্সনে 3টা পেজের অ্যাক্সেস দেয়। তো পেজেস হচ্ছে ট্যাবের মতো, এই পেজে যে কাজ করবেন ওই পেজে আপনি আরেকটা ডিফারেন্ট কাজ করতে পারবেন। তারপরে এই পেজে যে কাজ করবেন এই পেজে হচ্ছে আপনি ডিফারেন্ট কাজ করতে পারবেন, জিনিসগুলো অর্গানাইজ থাকে। ধরেন আমি হচ্ছে এখানে একটা ফ্রেম নিলাম, এটার হচ্ছে সাদা কালার, অথবা আমি এটাকে দিলাম হচ্ছে লাল কালার। তো আমি যখন পেজ 2 তে যাব, এটা হচ্ছে আরেকটা ফ্রেশ পেজ, ফ্রেশ ফাইল, তো আমি এখানে হচ্ছে অন্য কাজ করতে পারবো। এখানে হচ্ছে এই পেজের সাথে এই পেজের সম্পর্ক নাই আর কি। তো আমি জিনিসগুলো অর্গানাইজ থাকে। তো আমরা হচ্ছে আমাদের যখন কাজ করব হ্যাকাথনে, আমরা হচ্ছে জিনিসগুলোকে অর্গানাইজ করে নিতে পারি 3টা পেজে। তো আমরা প্রথম পেজে আমাদের যাবতীয় অ্যাসেটস, যে ইমেজ লাগতে পারে ওগুলো আমরা এখানে রাখতে পারি, যেমন অ্যাসেটস, এটাকে রিনেম করে দিতে পারি অ্যাসেটস। তারপরে হচ্ছে এই পেজটার নাম দিতে পারি আমরা হচ্ছে আমাদের ডিজাইন পেজ, ডিজাইন। আর এই পেজটার নাম দিতে পারি হচ্ছে আমরা প্রোটোটাইপ, যে আমরা যে এই ডিজাইনটা বানাবো ওই ডিজাইনটাকে ফিগমার প্রোটোটাইপ ইউজ করে নর্মাল যেভাবে আমরা ইন্টারঅ্যাক্টিভ করা যায়, প্রোটোটাইপ নিয়ে আমি একটু করে দেখাবো আপনাদেরকে, তখন বুঝবেন আশা করি। প্রোটোটাইপ, তো এভাবে আমরা হচ্ছে ফোল্ডার স্ট্রাকচার করতে পারি। ফ্রি ফিগমাতে আপনাকে হচ্ছে 3টা পেজের বেশি ক্রিয়েট করতে দেয় না। এটা হচ্ছে বাইপাস করার একটা ওয়ে আছে, আমি দেখাই দেবো লাস্টের দিকে কিভাবে হচ্ছে মাল্টিপল ফ্রি যে 3টা আছে এটাকে বাইপাস করে কিভাবে হচ্ছে মাল্টিপল পেজেস ক্রিয়েট করা যায়। তো আমি আমার মেইন ডকুমেন্টে চলে যাই, মেইন টিম প্রজেক্টে। আচ্ছা, এখন আমি আমার প্রজেক্ট করার জন্য যাবতীয় সেট আপ সব করলাম। এখন আমি চাই আমার এই যে সেট আপটা, আমার এই যে ফাইলটা, এই ফাইলটাতে আমি এবং আমার টিমমেট একসাথে কাজ করতে পারি। তো এটা কিভাবে করব? এটা করার জন্য দেখেন টপ রাইট কর্নারে একটা শেয়ার অপশন আছে, এই যে উপরে শেয়ার। তো এইখান থেকে আমি চাইলে কপি লিঙ্ক করে আমার ফ্রেন্ডকে দিয়ে দিতে পারি। তো ফ্রেন্ডকে দিয়ে দিলে আরেকটা প্রবলেম হবে, এটা হচ্ছে অনলি দোজ হু আর ইনভাইটেড। তো যাদেরকে লিঙ্ক দিবেন এটা হচ্ছে তারাই অ্যাক্সেস করতে পারে। আর আপনি যদি চান, মানে হচ্ছে পুরো লিঙ্কটা যে যেখান থেকে অ্যাক্সেস করুক সবাই এটা অ্যাক্সেস করতে পারবে, তখন এখান থেকে এই ড্রপ ডাউনটা থেকে এই যে এখানে ক্লিক করে এই ড্রপ ডাউনটা থেকে এনিওয়ান দিয়ে ভিউ না দিয়ে এডিট দিবেন, তার মানে তাহলে কি ওটা এডিট করতে পারবে। তখন এটাকে সেভ দিবেন। এরপরে হচ্ছে এটা কপি করে আপনি যাকেই দেন ও হচ্ছে এই ডকুমেন্টে আসে আপনার যাবতীয় ফাইল এডিট করতে পারবে। বুঝতে পারছি? আপনি যাকে লিঙ্কটা দিবেন, লিঙ্কটার অ্যাক্সেস যার কাছে আছে, লিঙ্কটাতে ক্লিক করলে ও এই ফিগমা ফাইলটাতে চলে আসবে। এরপরে ফিগমা ফাইলে চলে আসার পরে আপনার যাবতীয় ডিজাইন আপনি যা করছেন ও ওই ডিজাইনে হাত দিতে পারবে, চাইলে চেঞ্জ করতে পারবে, অথবা হচ্ছে অন্য পেজে গিয়ে নিজের মতো ডিজাইন করতে পারবে। এতটুকু বুঝতে পারছি?
জি ভাই, বুঝতে পারছি। জি ভাই। হ্যাঁ, এখন আমরা হচ্ছে ফিগমার বেসিক কতগুলো টুলস দেখি। তো ফিগমার হচ্ছে আগের ইউটিউব টিউটোরিয়াল এখন যারা দেখেন তারা হচ্ছে হয়তো বা নোটিস করছেন ফিগমা আগে হচ্ছে উপর দিয়ে জিনিসপাতিগুলো থাকতো টুলসগুলো, এখন হচ্ছে ফিগমার UI 3 আসার পর থেকে ওদের ইউআইটা অনেকটুকুই চেঞ্জ হয়েছে। তো ফিগমার সব থেকে প্রথম যে টুলটা এটা হচ্ছে ফিগমার সিলেকশন টুল অথবা মুভ টুল। এই যে মাউস কার্সরটা, এটা দিয়ে হচ্ছে আপনি যাবতীয় ফিগমাতে মুভিং সিলেক্টিং যা আছে সব এটা দিয়ে করবেন। এই যে এটা দিয়ে হচ্ছে আমি জিনিসপত্র মুভ করতে পারি। আমি একটা রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করলাম, আমি এটাকে মুভ করে এখান থেকে এটার ভিতরে নিয়ে যেতে পারি। তো এটা হচ্ছে মুভ টুল। তো এটার শর্টকাট হচ্ছে ভি। আপনি ধরেন এখানে আছেন, তো ভিতে ক্লিক করলে শর্টকাট হচ্ছে এটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে যায়। আপনার কিবোর্ডে যদি ভি ক্লিক করেন অটোমেটিক এটা সিলেক্ট হয়ে যায়। তো আপনি হচ্ছে জিনিসপাতি সিলেক্ট করে আপনি হচ্ছে এটাকে মুভ করতে পারেন। তো এটা হচ্ছে মুভ টুল। আর হ্যান্ড টুল হচ্ছে আমি তো মুভ করলাম, আমি তো হচ্ছে ধরেন আমি জিনিসপত্র এখান থেকে এদিকে মুভ করলাম, তো আমি এটাকে আর একটু এদিকে মুভ করলাম, এখন আমার আসলে এদিকে যাব কিভাবে? আমার তো এটাকে অ্যাক্সেস করতে হলে আমার আর একটু এদিকে যাওয়া লাগবে না? তো এখানে তো আমি যাইতে পারতেছি না। তো ওইটার জন্য এই যে হ্যান্ড টুলটা, এই হ্যান্ড টুলটা কি করে আপনার পুরো ডকুমেন্টটাকে গ্র্যাব করে হচ্ছে পুরো ডকুমেন্টটাকে পেশে নিয়ে যায়। দেখছেন? তো আমি এখন এটাকে অ্যাক্সেস করতে পারতেছি। এরপর আমি আবার মুভ টুলে গেলাম, মুভ টুল থেকে আমি এটাকে এই পাশে নিয়ে আসলাম। তো হ্যান্ড টুল হচ্ছে এখানে। ভাইয়া, হ্যাঁ বলেন। নেট ডিস্টার্ব মেবি, আপনার কথা একটু পরপর চলে যাচ্ছে। আম, নেট কি, কথা কি কেটে গেছিল? হ্যাঁ, এখন আসছে, আবার মাঝখান দিয়ে কেটে গেছিল। ওই যে কার্সর যেখান থেকে দেখাইতে নিছিলেন ওইখান থেকে কেটে গেছে। আচ্ছা, মুভ টুল পর্যন্ত দেখাইছিলাম আই গেস, এরপরে কেটে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মুভ টুলের পরে হচ্ছে হ্যান্ড টুলটা। আমরা হচ্ছে অনেক সময় আমাদের ডকুমেন্টে রেক্ট্যাঙ্গেলস অথবা জিনিসপত্র আমরা হচ্ছে এই পাশে নিয়ে গিয়ে যাই, আমাদের ডকুমেন্টের থেকে একটু দূরে চলে যায় আর কি। আমার এখন জিনিসটাকে অ্যাক্সেস করতে পারতেছি না এইটার ওই পাশে। তো আমি তো মুভ টুল দিয়ে আসলে ওইদিকে যাইতে পারতেছি না। তো আমার এইটা যাওয়ার জন্য আমার হ্যান্ড টুলটা ইউজ করতে হয়। এই যে হ্যান্ড টুলটা কি করে, আপনার পুরো ডকুমেন্টটাকে গ্র্যাব করে হচ্ছে এই পাশে নিয়ে যায়। তো এটা দিয়ে হচ্ছে আপনি ফিগমাতে আপনার ডকুমেন্টে মুভমেন্ট করতে পারেন। তো এখন এখানে বারবার হচ্ছে একবার মুভ টুলে যাব, একবার হ্যান্ড টুলে যাব, এটা আসলে অনেক প্যারা। তো এটা হচ্ছে আমরা শর্টকাট ইউজ করি। ভি ক্লিক করলে হচ্ছে মুভ টুল। তো আমি হচ্ছে ভি ক্লিক করে মুভ টুলে গেলাম, এটাকে সিলেক্ট করে এখানে আনলাম। এরপর হচ্ছে কিবোর্ডের স্পেস বাটনে ক্লিক করলে এটা হচ্ছে হ্যান্ড টুলটা চলে আসে। স্পেস বার আপনাকে ধরে রাখতে হয়, স্পেস বার ধরে রেখে মাউস ক্লিক করলে হচ্ছে আপনি আপনার ফাইলে ন্যাভিগেট করতে পারেন। এরপর আবার স্পেস ছেড়ে দিলে অটোমেটিক হচ্ছে মুভ টুলে চলে যায়। তো বেসিক ন্যাভিগেশন আমরা দেখলাম। এখন হচ্ছে আমরা কিছু বেসিক শেপস দেখি ফিগমার। তো এগুলো হচ্ছে ফিগমার বাই ডিফল্ট যেই শেপগুলো ওরা প্রোভাইড করে, যেমন হচ্ছে রেক্ট্যাঙ্গেল, তারপরে হচ্ছে লাইন, তারপরে হচ্ছে একটা অ্যারো দেখতে পাচ্ছি, এরপর হচ্ছে এলিপস, এরপর হচ্ছে পলিগন, এরপর হচ্ছে স্টার। তো এগুলো হচ্ছে বেসিক কিছু শেপ ওরা প্রোভাইড করে। তো এই শেপগুলো ইউজ করে আমরা আমাদের ইউআইটা ডিজাইন করতে পারি এই বেসিক শেপ ইউজ করে করে। এখন ইউআই যে ডিজাইন করব, ইউআই আমি কোথায় ডিজাইন করব? আমরা হচ্ছে যখন একটা ওয়েবসাইট দেখি, আমরা তো একটা ফ্রেমের একটা আমাদের মনিটরে বাউন্ড থাকে না জিনিসটা? আমরা যখন দেখি আমাদের পুরো মনিটরটাকে তো দেখি। তো মনিটরটার মধ্যেই তো আমরা জিনিসটাকে দেখতে পারি, মনিটরেরটার একটা সাইজ আছে না? তো এই মনিটরটার যে একটা সাইজ আছে, তো এটা তো আমাকে এখানে সিমুলেট করতে হবে যাতে আমি হচ্ছে বড় বড় জিনিস না বানাই ফেলি যেটা আমার মনিটরে আটবে না। তো এটা এখানে সিমুলেট করে হচ্ছে ফ্রেমস দিয়ে, আর এটাকে এই টুলটা হচ্ছে ফ্রেম টুল। এই যে ফ্রেমস, তো এখানে হচ্ছে ফ্রেম টুলে যখন আপনারা আসবেন আপনারা হচ্ছে অনেকগুলো ড্রপ ডাউন পাবেন। ওই ড্রপ ডাউনের ভিতরে অনেকগুলো সাইজেস দেওয়া আছে, যেমন দেখেন ম্যাকবুক এয়ারের হচ্ছে যে ল্যাপটপ স্ক্রিন, ওই ল্যাপটপ স্ক্রিনের সাইজ হচ্ছে এটা। আপনারা যদি ম্যাকবুক এয়ারের জন্য ডিজাইন করতে চান তাহলে হচ্ছে এই ফ্রেমটা নেবেন। এখানে ক্লিক করলে আপনাকে ফ্রেমটা বাই ডিফল্ট ওরা হচ্ছে স্ক্রিনে নিয়ে দিবে। এই স্ক্রিনটা হচ্ছে এখন ম্যাকবুক এয়ারের স্ক্রিন, ম্যাকবুক এয়ারের জন্য ডিজাইন করতে চাইলে আমাকে এই স্ক্রিনের ভিতরে ডিজাইন করতে হবে। তো জেনারেল কেসে আমরা মেইনলি ডিজাইন করি এই যে ডেস্কটপ স্ক্রিনটাতে, 1440x1024 এই স্ক্রিনটাতে। এটা হচ্ছে সব থেকে রেসপন্সিভ স্ক্রিন। যা দুনিয়ার প্রায় সবগুলো মনিটরে এই স্ক্রিনটা প্রপার শেপেই থাকে, মানে হচ্ছে বাউন্ডিং বক্সের বাইরে চলে যায় না। তো আপনারা আপনাদের হ্যাকাথনে যখন ডিজাইন করবেন এই স্ক্রিনটাতে, ডেস্কটপ স্ক্রিনটাতে ডিজাইন করবেন। এই যে ফ্রেম, ফ্রেম থেকে হচ্ছে ডেস্কটপ ড্রপ ডাউন থেকে ডেস্কটপ।
এরপরে হচ্ছে আরো অনেক কিছু আছে, প্রেজেন্টেশন স্ক্রিন আছে, এরপরে হচ্ছে ফোন স্ক্রিন আছে, আমরা চাইলে আইফোন 16 প্লাসের জন্য ডিজাইন করতে পারি। তো একটা যখন আমরা প্রোডাক্ট বানাই, তো প্রোডাক্ট হচ্ছে ডেস্কটপ স্ক্রিনের জন্য হয়, তারপরে হচ্ছে মোবাইল স্ক্রিনের জন্য হয়। তো দুইটাকে আলাদা করে ডিজাইন করার লাগে। ডেস্কটপ স্ক্রিনের জন্য হচ্ছে জিনিসটা আমাদের কাছে উইথ অনেক বেশি থাকে, তো আমরা হচ্ছে জায়গাগুলো অ্যাক্সেস করতে পারি। মোবাইল স্ক্রিনে আবার উইথ কম থাকে, হাইট বেশি থাকে, তো ওইটাকে আমাকে ওইভাবে হচ্ছে রেসপন্সিভ করে নেওয়ার লাগে। আপাতত আমাদের হ্যাকাথনে ডেস্কটপ স্ক্রিনের দিকে ফোকাস দিলে হবে, মোবাইল স্ক্রিনে আমাদের লাগবে না। তো আমরা ডেস্কটপ স্ক্রিনে ডিজাইনটা করব। এতটুকু বুঝছি। আমরা ডিজাইন কিসের ভিতরে করব আমাদের প্রোডাক্টের জন্য? জি ভাই। হ্যাঁ, তো এখানে আমি একটা ড্রাফট জায়গা রাখছি। এই ড্রাফটের ভিতরে আমি হচ্ছে আমার যাবতীয় অ্যাসেটসগুলো নিয়ে আসতে পারি। মানে হচ্ছে আমরা এখন এই যে টেসলার যে ল্যান্ডিং পেজটা আছে, জাস্ট হোম হোম পেজটা, মানে হিরো সেকশনটা, এটা একটু ডিজাইন করার চেষ্টা করব। তো আমি আমার এই ড্রাফট পেজে আমার যাবতীয় অ্যাসেটসগুলো নিয়ে আসি, আমার যে ইমেজ লাগবে আমি এগুলো নিয়ে আসি। তো ইমেজের জন্য হচ্ছে অনেকগুলো প্ল্যাটফর্ম আছে। আনস্প্ল্যাশ আছে, তারপরে হচ্ছে পিক্সেলস আছে, আর রিসেন্টলি হচ্ছে একটা খুব ভালো প্ল্যাটফর্মের নাম হচ্ছে লুমি এআই। তো আপনারা হচ্ছে আপনাদের ডিজাইন করতে যে ধরনের ইমেজ, যত ধরনের ইমেজ লাগে আপনারা হচ্ছে এখান থেকে ডাউনলোড করে ফেলতে পারেন। তো আমি হচ্ছে এই টেসলার এই যে হিরো সেকশনটা এটা ডিজাইন করতে যাচ্ছি। তো আমি হচ্ছে কয়েকটা কারের ইমেজ নিয়ে আসি, যেহেতু এটা কার রিলেটেড। তো আমি হচ্ছে এখান থেকে কার সার্চ করি। তো আমি এখান থেকে 2-3টে ইমেজ নেই। আই গেস এটা নিতে পারি। থেকে কপি করলাম। আচ্ছা, এটা কি প্রো? এখান থেকে কপি করে ইমেজটাকে আমরা হচ্ছে ডাইরেক্ট ফিগমাতে পেস্ট করতে পারি। কপি করলে পেস্ট করি, ইমেজটা হচ্ছে ডাইরেক্ট ফিগমাতে চলে আসছে। আই গেস এগুলো প্রো, এই জন্য হচ্ছে কপি করতে দিচ্ছে না। আমরা হচ্ছে আনস্প্ল্যাশ থেকে নেই। আচ্ছা, এই ইমেজটা নেই, কপি করলাম। তো ফিগমার হচ্ছে আরেকটা স্পেশালিটি হচ্ছে ইমেজটাকে জাস্ট কপি করে ডাইরেক্ট হচ্ছে আমরা এখানে ফিগমা ফাইলে পেস্ট করে দিতে পারি, আমাদের হচ্ছে জিনিসটা ডাউনলোড করার লাগে না। তো আমি হচ্ছে আমার এই ইমেজগুলো আমি হচ্ছে ড্রাফটের ভিতরে রাখলাম, যাতে হচ্ছে আমি যে কোনো সময় এটাকে অ্যাক্সেস করতে পারি। এটা একটা রাখলাম, এরপরে হচ্ছে এটা একটা নিলাম, কপি ইমেজ। আরেকটা কোনটা নেওয়া যায়? ল্যাম্বরগিনিটা নিয়ে ফেলি। আচ্ছা, আপাতত 3টে ইমেজ রাখলাম। তো আমি হচ্ছে যেহেতু হচ্ছে এই টেসলার এই যে এটা কিন্তু ইমেজ, এই টেসলার ওয়েবসাইটের হিরো সেকশনটা বানাইতে চাই। মানে হচ্ছে আমরা যখন হচ্ছে টেসলার ওয়েবসাইটে যাই, আম, তো হচ্ছে আমরা যখন এই ডোমেনে যাই, মেইন ল্যান্ডিং পেজে আমরা যখন যাই, তো টেসলার ল্যান্ডিং পেজের এই যে প্রথম সেকশনটা হচ্ছে এটা। তো এটাকে হিরো সেকশন বলে। তো আমরা হচ্ছে এই হিরো সেকশনটা আমরা বানানোর ট্রাই করি। আমরা হচ্ছে ক্যারোসলটাও বানানোর ট্রাই করব ফিগমা দিয়ে, যাতে হচ্ছে প্রোটোটাইপটা আমরা বুঝে যাই। তো এটা ক্রিয়েট করার জন্য, যেহেতু আমি একটা ডেস্কটপ স্ক্রিনে ক্রিয়েট করতে যাচ্ছি, আমার প্রথমে কি নেওয়া লাগবে একটু আগে বলছি। যেহেতু আমি এটা একটা ডেস্কটপ স্ক্রিনে করব, ডেস্কটপ স্ক্রিনে আমি জিনিসটা সিমুলেট করব, আমার একটা কি নেওয়া লাগবে? যে ভাই ডেস্কটপের যে সাইজটা আছে ওইটা নেওয়া হ্যাঁ, লাগবে আর কি। একটা ফ্রেম নেওয়া লাগবে। হ্যাঁ, ফ্রেম। ফ্রেম থেকে হচ্ছে আমি ডেস্কটপ, ডেস্কটপ থেকে হচ্ছে আমি এই ডেস্কটপটা সিলেক্ট করলাম। তো একটা ডেস্কটপ স্ক্রিন চলে আসছে। এখন এইখানে ওদের হচ্ছে উপরে একটা নেভিগেশন বার দেওয়া আছে, যে ন্যাভ বারে হচ্ছে ওরা হচ্ছে ওদের লিঙ্কগুলো রাখছে। তো এই পেজে ক্লিক করলে হচ্ছে এই পেজে যাবে, এই পেজে ক্লিক করলে এই পেজে যাবে। তো এই জিনিসটা আমরা আগে ডিজাইন করি। তো ন্যাভ বারের জন্য আমার এখানে একটা ন্যাভ বার ডিজাইন করতে হবে। তো এখানে আমি ন্যাভ বারের জন্য, এটা কি, এটা একটা রেক্ট্যাঙ্গেল না? এই পুরো জিনিসটা হোয়াইট কালার জিনিসটা, এটা একটা রেক্ট্যাঙ্গেল না? জি ভাই। হ্যাঁ, ফিগমাতে আমাদের কি রেক্ট্যাঙ্গেল শেপ প্রোভাইড করে?
জি। হ্যাঁ, তো এই যে আমি রেক্টেঙ্গেলটাকে সিলেক্ট করলাম, রেক্টেঙ্গেলটাকে সিলেক্ট করে আমি এইখানে জিনিসটা আঁকা শুরু করলাম। তো এটা আমি এতটুকু আঁকলাম, মানে হচ্ছে এতটুকু নিলাম। তো এখন তো আসলে হয় না এই জিনিসটা, আমার তো এতটুকু লাগবে না, আমার হচ্ছে পুরা বাউন্ডিং বক্সটা লাগবে, মানে হচ্ছে পুরাটাকে যাতে হচ্ছে নিয়ে ফেলে। তো এটাকে আমার এডিট করতে হবে, এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে হচ্ছে এই যে মুভ টুল দিয়ে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি হচ্ছে এখানে রাখলাম, এখানে রাখে আমি দেখেন এই এই যে আমি যখন এই কর্নারে আসি আমি এটাকে বড় করতে পারতেছি। বড় করে হচ্ছে আমি পুরা বাউন্ডিং বক্সে দিয়ে দিলাম, আর হচ্ছে পুরা যে ফ্রেমটাতে দিয়ে দিলাম। তো আমাদের নেভিগেশন বারের যেই প্রথম স্ট্রাকচারটা, ব্যাকগ্রাউন্ডটা ওইটা হয়ে গেছে। তো এখন আমার হচ্ছে নেভিগেশন বারের কালার হোয়াইট, আর এটার কালার গ্রে বাই ডিফল্ট। তো আমি চাইতেছি হোয়াইট কালার করতে। কোনটাকে চাইতেছি? এই যে এটাকে। তো এটাকে সিলেক্ট করে এই দেখেন রাইট সাইডে অনেকগুলো অপশনস আসে। তো এটাকে সিলেক্ট করে ফিল কালার, ফিল কালার হচ্ছে এই জায়গাটাতে আমি যদি সিলেক্ট ক্লিক করি তখন হচ্ছে আমাকে কালার সিলেক্ট করতে দেয়। তো এইখান থেকে আমি আমার যেই কালার ইচ্ছা ওইটা সিলেক্ট করতে পারি। তো আমি চাচ্ছি এটা যেহেতু আমার রেফারেন্স ইমেজ, আমি চাচ্ছি এখানে যে কালারটা আছে ওই কালারটাই সিলেক্ট করতে। তো আমি এই যে ড্রপ ডাউন, এই যে কালার ড্রপ ডাউনটা আছে, কালার স্যাম্পল কালার, এটা সিলেক্ট করতে পারি। এটা সিলেক্ট করে হচ্ছে আমি এটা নিয়ে নিতে পারি। তো এই কালারটা এখন এখানে চলে আসছে। যেহেতু ব্যাকগ্রাউন্ডটাও হোয়াইট, তো এটাও হোয়াইট, জিনিসটা বোঝা যাচ্ছে না। আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে এখানে একটা ইমেজ নিয়ে আসি। তো আমার ড্রাফটে ইমেজগুলো ছিল, আমি হচ্ছে আমার ফার্স্ট ইমেজটাকে এখানে নিয়ে আসবো। নিয়ে আসার উপায় হচ্ছে আমি জাস্ট সিম্পলি এখান থেকে কপি করলাম, কন্ট্রোল সি, ডিজাইনে আসলাম, এখানে আমার এই ফ্রেমটাতে ক্লিক করলাম, এই যে ফ্রেমটাতে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। তো আমার এই ফ্রেমের ভিতরে, এই বাউন্ডিং বক্সের ভিতরে আমার ইমেজটা পেস্ট হয়ে গেছে। এই দেখেন, এটাকে বলা হচ্ছে লেয়ার্স প্যানেল। এই লেয়ার্স প্যানেল হচ্ছে ফ্রেমটা, এই ফ্রেমের ভিতরে আমার একটা ইমেজ, আর ইমেজের নিচে হচ্ছে রেক্টেঙ্গেল। এখন এটা একটা প্রবলেম আসলে, আমার ইমেজের নিচে রেক্টেঙ্গেলটা, লেয়ার প্যানেল দেখেন আমার ইমেজের নিচে কিন্তু রেক্টেঙ্গেলটা। তো আমার ইমেজের নিচে যেহেতু রেক্টেঙ্গেলটা, তো আমি যখন ইমেজটাকে উপরে নেই তো রেক্টেঙ্গেলের উপরে ইমেজটা চলে আসে। তো এখানে কি হয়, তো যেহেতু ইমেজটা হচ্ছে রেক্টেঙ্গেলের উপরে, তো রেক্টেঙ্গেলটা আর দেখা যায় না ইমেজের কারণে। তো আমার ইমেজটাকে নিয়ে যেতে হবে লেয়ার্স প্যানেল থেকে, আমি ইমেজটাকে নিচে নিয়ে গেলাম। এখন ইমেজটাকে নিচে নিয়ে গেলে দেখেন এখন হচ্ছে রেক্টেঙ্গেলটাকে দেখা যাচ্ছে। এই যে এখন আমার হচ্ছে ইমেজটা দেখা যাচ্ছে না, রেক্টেঙ্গেলটা দেখা যাচ্ছে, ইমেজটা যেহেতু নিচে। তো আমি হচ্ছে এইভাবে হচ্ছে জিনিসটাকে রাখলাম, ইমেজটাকে নিচে রাখলাম, আর ইমেজটাকে রিসাইজ করে দিলাম যাতে হচ্ছে পুরা বক্সটাও পাওয়া যায়। এই যে আমাদের জিনিসটা ইউআইটা কিন্তু দাঁড়া হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো বেসিক্যালি আমাদের ফার্স্ট পেজের ফার্স্ট সেকশনটা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো আমাদের এখন এখানে কি লাগবে? এখানে একটা লোগো লাগবে, টেসলার লোগোটা। এখানে হচ্ছে কতগুলো টেক্সট লাগবে, এখানে হচ্ছে কিছু আইকনস লাগবে। তো এগুলো কিভাবে বানাইতে পারি? এই দেখেন এখানে আরেকটা টুল আছে, টেক্সট টুল। এই যে সেম টুল রিবনে আরেকটা টুল আছে, টেক্সট টুল। এখানে ক্লিক করলে আমার হচ্ছে এই টেক্সট টুলের অপশনগুলো আসে। তো আমি চাইলে এখানে, আমি যেহেতু আমি টেক্সটটা দিতে চাই, আমি হচ্ছে রেক্টেঙ্গেলের উপরে টেক্সটটা দিতে চাই, তো এখানে আমি টেক্সট টুল সিলেক্ট করে এখানে ক্লিক করলে ও আমাকে টেক্সট লেখার অপশন দিবে। তো আমি এখানে লিখলাম টেসলা। তো টেসলা লিখলে এই টেক্সটটা হয়ে গেল। তো টেসলা টেক্সটটা ছোট, ওদের টেক্সটটা আসলে এখানে অনেক বড়। তো আমার টেক্সটটাকে আসলে আর একটু বড় করতে হবে। তো বড় করতে হলে এই যে আবার রাইট প্যানেলে বড় করার অপশন আছে। তো আমি চাইলে এটাকে বড় করতে পারি, 32 আই গেস ঠিক আছে। এখন টেসলার যে ফন্টটা আর এই ফন্ট অথবা টাইপফেস, এটা কিন্তু সেম না। তো আমি চাই এটার কাছাকাছি কিছু একটা নিতে। এটা যেহেতু লোগো, আমি প্রি ডিফাইন্ড টাইপফেস পাবো না। তো আমি দেখি এটার কাছাকাছি কিছু পাই কিনা। তো এটা চেঞ্জ করার জন্য, এটা কারেন্টলি ফন্ট আছে ইন্টার টাইপোগ্রাফির আন্ডারে। তো আমি এখানে হচ্ছে আপনি গুগল ফন্টসের যতগুলো ফন্ট আছে সবগুলোর অ্যাক্সেস করতে পারেন। তো আমি একটা ফন্ট নেই, স্পেস গ্রো টেক্সটটা নেই। তো স্প্রেডস গো টেক্সটটা নিলাম, আর আমি চাচ্ছি এটা আরেকটু বোল্ড হোক। তো এখান থেকে রেগুলার থেকে আমি এটাকে বোল্ড করে দিলাম। তো আপাতত আমরা টেসলা ধরে নিচ্ছি, এটা টেসলার লোগো। তো আমার লোগো ডান, আমার লোগো সেট করা ডান। আমরা চাইলে টেসলার যে মেইন লোগোটা ওইটা হচ্ছে আমরা ইমেজ আকারও নিয়ে আসতে পারতাম। কিভাবে? ওই যে কপি করে টেসলা, ধরেন এটাকে আমি নিয়ে আসি, কপি করে নিয়ে আসি, কপি ইমেজ, এখানে পেস্ট করে দিলাম। তো টেসলার লোগোটা এখানে চলে আসছে। আমি চাইলে এইভাবেও জিনিসটা ইউজ করতে পারি,
কিন্তু এটা যেহেতু হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে, এটা যদি এটার উপরে থাকে তো হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে প্রবলেম করবে, হোয়াইটের উপরে থাকলে আবার প্রবলেম করবে না। তো আমরা হচ্ছে চাইলে ব্যাকগ্রাউন্ডও রিমুভ করে নিতে পারি। তো ব্যাকগ্রাউন্ড রিমুভার অনেক টুল আছে অনলাইনে, চাইলে সার্চ করে হয়তো আপনারা ইউজও করছেন ব্যাকগ্রাউন্ড রিমুভার। তো এখান থেকে হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করে ফেলতে পারি। আমরা যদি কোনো ইমেজ ইউজ করতে চাই, তো ইমেজের চাই না যে ব্যাকগ্রাউন্ড থাকুক, তো আমরা হচ্ছে এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমরা আমাদের ডিজাইনে ইউজ করতে পারি। তো আপাতত আমরা হচ্ছে টেসলার লোগো এটাই রাখি। এরপরে হচ্ছে টেসলার এই নেভিগেশন আইকনগুলো, অ্যাজ সিম্পল এস দিস। তো আমরা হচ্ছে এখানে আর কয়েকটা টেক্সট আনি, যেমন টেক্সট টুলটা সিলেক্ট করলাম, টেক্সট টুল সিলেক্ট করে এখানে হচ্ছে সিলেক্ট করলে আপনার হচ্ছে টেক্সট লেখার অপশন দিবে। আর টেক্সট টুল সিলেক্ট করার হচ্ছে শর্টকাট হচ্ছে কিবোর্ডে টি। তো এখানে আমি লিখলাম হোম, হোম, তারপরে হচ্ছে আমি আরেকটা লিখলাম ধরেন অ্যাবাউট, অ্যাবাউট, আরেকটা দিলাম কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট। তো এগুলো হচ্ছে প্রপারলি অ্যালাইন না। এরপর হচ্ছে টেক্সটগুলো অনেক বড়, তো আমি চাইলে একসাথে যেহেতু করতে চাই আমি জিনিসগুলোকে একসাথে সিলেক্ট করে ফেলতে পারি। যেমন হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, তিনোটাতে আমি হচ্ছে সেম কাজ করতে চাই, তিনোটাকে আমি একটু ছোট বানাতে চাই। তো আমার কিবোর্ডে আমি শিফট প্রেস করে হোম একবার সিলেক্ট করব, অ্যাবাউট একবার সিলেক্ট করব, কন্ট্যাক্ট একবার সিলেক্ট করব। মাউস ক্লিক করলে, লেফট ক্লিক করলে তিনটে একসাথে সিলেক্ট হয়ে যায়। এবার চাইলে হচ্ছে আমি তিনোটার একসাথেই ফন্ট ছোট করতে পারি, যেমন 24, 20, 16 হ্যালো রাখি। রাহিক। আচ্ছা, তো আমি হচ্ছে কি করছি, শিফট ক্লিক করে আমি হচ্ছে আমার টেক্সটগুলো সিলেক্ট করছি। টেক্সটগুলোতে যেহেতু আমি তিনোটাকে ছোট করতে চাই, তো তিনোটাকে আমি ছোট করে দিলাম। এখন জিনিসগুলো অ্যালাইন না, এটা হচ্ছে একটু উপরে, এটা একটু একটু নিচে, এটা একটু আরেকটু নিচে। তো আমি চাইলে হচ্ছে তিনোটাকে একদম সেন্টার অ্যালাইন করে ফেলতে পারি, যাতে হচ্ছে এটা প্রপারলি জিনিসটা দেখতে সুন্দর লাগে। এরকম ম্যানুয়ালি ধরে ধরে করতে গেলে আমার অনেক টাইম লাগবে। এই যে আমি এটাকে এইভাবে ধরে এইভাবে করতে পারি, এভাবে ধরে আবার এভাবে করতে পারি জিনিসটাকে মুভ টুল দিয়ে। তাও হচ্ছে প্রপারলি অ্যালাইন হয় না আসলে। তো আমার প্রপারলি অ্যালাইন করতে একদম যাতে প্রপারলি স্টিক সেন্টার থাকে, তো আমি সেটাকে সবগুলোকে সিলেক্ট করতে পারি। সিলেক্ট করার পরে এই যে উপরে দেখেন পজিশন টুলস, পজিশন টুলের মধ্যে আমি চাই হচ্ছে বরাবর মাঝখানে তিনটে যাতে বরাবর এক হরিজন্টালি ভার্টিক্যালি মাঝখানে থাকে। তো ভার্টিক্যালি মাঝখানে করার টুল হচ্ছে এই যে এটা, তিনটা এখন ভার্টিক্যালি মাঝখানে চলে আসছে। তো এটাকে আমি রাখলাম এখন এখানে। আমাদের নেভিগেশনও কিন্তু ডান। তো এরপর কিছু আইকনস ওরা ইউজ করছে। তো ফিগমাতে শুধু ফিগমা টুল না, ডেভেলপাররা, কমিউনিটির মেম্বাররা অনেক প্লাগইন ক্রিয়েট করে রাখে। আমরা চাইলে ওই প্লাগইনও ইউজ করতে পারি। তো প্লাগইন ইউজ করতে আমরা হচ্ছে এই বাটনটা, এই প্লাগইন অপশনটা এখানে ক্লিক করতে পারি। এখানে হচ্ছে এখান থেকে প্লাগইন অ্যান্ড উইজার্ডস, উইজেটস। এখানে কি যারা হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিজাইনার আছে, ডেভেলপার আছে, এরপরে হচ্ছে অনেকের অনেকের আইকন প্যাকের হচ্ছে বিজনেস আছে, ওরা হচ্ছে ফিগমাকে হচ্ছে ফিগমার ভিতরে প্লাগইন ক্রিয়েট করে রাখার লাগে, প্লাগইন ক্রিয়েট করে রাখে যাতে মানুষ, ফিগমার ডিজাইনাররা ওদের আইকনটা অ্যাক্সেস করতে পারে। এরকম একটা আইকন প্যাক হচ্ছে হিউজ আইকন। চাইলে আপনারা আপনাদের ডিজাইনে এই হিউজ আইকনের প্লাগইনটা ইউজ করতে পারেন। তো আমি সার্চ করলাম হিউজ আইকন, এই যে ফার্স্ট যেই প্লাগইনটা এটা চলে আসছে, আমি এটাকে রান করলাম। তো রান করার পরে ফিগমার উপরে একটা পপ আপ দেখাচ্ছে এই যে হিউজ আইকনের। তো এইখানে হচ্ছে যাবতীয় যত আইকন আছে আমি অ্যাক্সেস করতে পারি যদি আমার প্রো অ্যাকাউন্ট থাকে। ফ্রি ওরা একটাই অপশন রাখছে, তো ফ্রি হচ্ছে আমরা এখানে ক্লিক করে ফ্রি আইকনগুলো অ্যাক্সেস করতে পারি। এখন কিভাবে অ্যাক্সেস করব, এখান থেকে জাস্ট আমি হচ্ছে যে যে আইকনগুলো লাগবে ওইটা সার্চ করতে পারি। যেমন এখানে ওরা একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে রাখছে, কোয়েশ্চেন। তো আই গেস এটার সিমিলার এটা। তো আমি এটাতে ক্লিক করি। এটাতে ক্লিক করলে দেখেন আপনার স্ক্রিনে আইকনটা ড্রপ করে দিছে। আপনি হচ্ছে লেয়ারও দেখতে পারবেন, এই যে ভেক্টর আইকনটা, কোয়েশ্চেন মার্কের আইকনটা। তো মুভ টুল দিয়ে অথবা লেয়ার প্যানেল থেকে এভাবে সিলেক্ট করে অথবা মুভ টুল দিয়ে আপনি জিনিসটাকে সিলেক্ট করে আপনি আপনার ডিজাইনে নিয়ে আসতে পারেন। এই যে নিয়ে আসলাম আমি আমার ডিজাইনে, ফ্রেমটার ভিতরে। এরপর ওর একটা আইকন দিছে হচ্ছে গ্লোভের আইকন, গ্লোভ, এই তো এটা ইউজ করতে পারি। গ্লোভ আইকনটা হচ্ছে এইখানে, তো এটাকে আমরা হচ্ছে এখানে নিয়ে আসতে পারি। আর একটা আইকন ওরা ইউজ করছে হচ্ছে ইউজার প্রোফাইল। আচ্ছা, আমরা হচ্ছে আরেকটা আইকন নিতে চাচ্ছিলাম ইউজার প্রোফাইলের। তো আমরা এখানে সার্চ করি প্রোফাইল, এই যে আইকনটা। আচ্ছা, এখানে আইকনটা সিলেক্ট করা ছিল, তো ওইটার উপরে ওভারল্যাপ করে দিছে। যে গ্লোব আইকনটা সিলেক্ট করা ছিল, তো ওইটাকেই হচ্ছে রিপ্লেস করে আবার ও পেস্ট করে দিছে। তো সিলেক্ট না করে হচ্ছে এই যে আইকনটাকে
আনতে হবে। তো আমি হচ্ছে আনসিলেক্ট করে এরপরে আমি আবার গ্লোব আইকনটা নিয়ে আসি, যেহেতু হচ্ছে আমার এখানে প্রোফাইল আইকনটা চলে আসছে। তো সিলেক্ট করা থাকলে ও হচ্ছে প্লাগইনটা কি করে, রিপ্লেস করে দেয়। তো এটাকে আনসিলেক্ট করতে হয়। আনসিলেক্ট হচ্ছে ফ্রেমের এই আইকনের বাইরে যে কোনো এক জায়গায় ক্লিক করলে এটা আনসিলেক্ট হয়ে যায়। আমি আবার গ্লোব আইকনটা নিয়ে আসি। তো গ্লোব আইকন আসলো, এই যে গ্লোব আইকন এখানে পেস্ট করছে, এটাকে আমি হচ্ছে এখানে নিয়ে আসলাম। এখন আমার আপাতত এই আইকন প্লাগইনের কাজ নাই। তো আমি চাইলে হচ্ছে এই আইকনগুলোকে এখান থেকেও সিলেক্ট করতে পারি, লেয়ার প্যানেল থেকেও সিলেক্ট করতে পারি। এই যে লেয়ার প্যানেল, গ্লোব আইকন, গ্লোবের ভিতরে ওরা গ্লোব ফ্রেমের ভিতরে ওরা কতগুলো শেপ দিয়ে এই গ্লোব আইকনটা বানাইছে। গ্লোব আইকন, ইউজার সার্কেল, এরপরে হচ্ছে বাবল চ্যাট কোয়েশ্চেন। তো আমি এগুলোকে সিলেক্ট করতেছি শিফট ক্লিক করে আর কি। আমরা এখানে শিফট ক্লিক করে সিলেক্ট করছিলাম না, তো এখানে হচ্ছে আমি লেয়ার প্যানেলেও এখান থেকে নিচ পর্যন্ত সিলেক্ট করতে চাই, শিফট ক্লিক করলে অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। এটাকেও চাই আমি হচ্ছে হরিজন্টালি হচ্ছে অ্যালাইন করতে, তো পজিশনে হরিজন্টাল অ্যালাইন। তো এটা হচ্ছে হরিজন্টালি অ্যালাইন হয়ে গেছে। এখন এটা হরিজন্টালি অ্যালাইন হয়েছে, এটা কিন্তু ভার্টিক্যালি অ্যালাইন হয় নাই। ভার্টিক্যালি অ্যালাইন করতে এটাকে আবার ফ্রেম করার লাগে। তো আপাতত আমরা হচ্ছে এটা একটু অ্যাডভান্স কনসেপ্ট, এটাকে ভিতরে না যাই, ফ্রেমস পরে দেখবো। আপাতত আমরা হচ্ছে ভিজুয়ালি এটাকে ভার্টিক্যালি অ্যালাইন করে দিই, হরিজন্টালি অ্যালাইন করে দিই। তো ফিগমা আপনাকে হরিজন্টালি অ্যালাইন করতেও হেল্প করে। তো আপনি যখন এটাকে ড্র্যাগ করবেন, তো দুই পাশে হচ্ছে 17 দেখাচ্ছে, মানে দুই পাশের মাঝখানে 17 পিক্সেলস আপনার স্পেস আছে। তো আমাদের নেভিগেশন কিন্তু ডান, এই যে ন্যাব আইকন, ন্যাব বারও ডান। আচ্ছা, আমি এইগুলোকে আর একটু বোল্ড না, এগুলোকে আমি একটু রেগুলার করে দিই। তো আমাদের ন্যাব বারটা কিন্তু ডান। এরপরে কি, আমাদের এখানে আর একটা হচ্ছে মডেল ওয়াই, এরপরে হচ্ছে আরো কিছু হচ্ছে টেক্সট, এরপর হচ্ছে দুইটা বাটন, আর এখানে আরো দুইটা বাটনের মতো কিছু। তো আমরা এগুলোও করে ফেলি। তো এখানে মডেল ওয়াই আনতে আমাকে কি করতে হবে, কেউ বলতে পারবেন? এখানে মডেল ওয়াই টেক্সট আনতে, হ্যালো হ্যালো, জি ভাই, শুনতেছে। আচ্ছা মডেল ওয়াই আমি কি চাচ্ছি, এখানে টেক্সট চাচ্ছি না, আমার কোন টুলটা ইউজ করতে হবে? টেক্সট টুল। হ্যাঁ, টেক্সট টুল। তো টেক্সট টুল সিলেক্ট করলাম, এখানে ক্লিক করলাম, ও আমাকে টেক্সট লেখার অপশন দিচ্ছে। আমি লিখলাম মডেল ওয়াই। তো এখন হচ্ছে টেক্সটটা হচ্ছে অনেক ছোট, আমি চাই এটাকে বড় করতে। আমরা চাইলে হচ্ছে এই যে বাউন্ডিং বক্স যেগুলো আছে এগুলোকে ধরেও হচ্ছে আমি জাস্ট হচ্ছে বড় করে দিতে পারি জিনিসটাকে। আচ্ছা না, এইভাবে বড় করা যায় না টেক্সট টুলে, শুধু শেপের ক্ষেত্রে করা যায়। টেক্সট হচ্ছে বড় করা যায় হচ্ছে শুধু এখান থেকে, এই যে এখান থেকে। তো আমরা যদি 128-এর থেকেও বড় লাগে, তো আমরা হচ্ছে এখানে দিয়ে দিতে পারি 220 অথবা 230। তো তখন হচ্ছে ওটা ওইভাবে বড় হয়ে যায়। তো টেক্সট হচ্ছে এইভাবে বাউন্ডিং বক্স সিলেক্ট করে করা যায় না। তো অনেক সময় আমার করার লাগতে পারে, তখন কি করব? তো তখন আমাদের একটা শর্টকাট আছে ফিগমাতে। তো ওইটা হচ্ছে কে কে ক্লিক করলে আপনাকে হচ্ছে এটাকে স্কেল করার অপশন দেয়। আপনি যখন কিবোর্ডে কে ক্লিক করেন, আপনার যেটাই সিলেক্ট করা থাকে ওইটাকে স্কেল করার একটা অপশন দেয়। তো তখন হচ্ছে এই বাউন্ডিং বক্স দিয়ে যদি আপনি এটা বড় করতে চান, তখন হচ্ছে এটা স্কেল হবে। তো কে টিপ দিয়ে হচ্ছে টেক্সট টুলটাকে বড় করা যায়। এটাকে বলতে পারেন ডিফল্ট বড় করা জিনিস, ডিফল্ট স্কেল করা জিনিস। আপনি হচ্ছে যেটাকেই সিলেক্ট করেন, এরপর হচ্ছে কিবোর্ডে কে প্রেস করলে আপনি এটাকে ছোট বড় করতে পারবেন। তো এখন হচ্ছে আমি স্কেলের ভিতরে আছি, তো আমি চাচ্ছি না এটাকে আর বড় করতে। আমি কিবোর্ডে এসকেপ প্রেস করে স্কেল টুল থেকে চলে আসলাম আর কি। তো এখন হচ্ছে মডেল ওয়াই এত বড় না, আমি হচ্ছে এটাকে আরেকটু ছোট করে দেই, 128 আই গেস, ঠিক আছে। তো এখন হচ্ছে এটার কালারটা হচ্ছে কন্ট্রাস্ট নাই, মানে হচ্ছে বোঝা যাচ্ছে না। তো আমি এটার কালারটা চেঞ্জ করে দিই, টেক্সটটা সিলেক্ট করে এখানে ফিল টুল থেকে আমি হচ্ছে এটাকে হোয়াইট করে দিই। হোয়াইটও হচ্ছে তেমন বোঝা যাচ্ছে না, আই গেস অন্য কালার ইউজ করতে পারি। আচ্ছা, তো অনেক সময় আমরা টেক্সট যখন ইউজ করি ইমেজের উপরে, আমাদের হচ্ছে টেক্সটটা প্রপারলি বোঝা যায় না। তো এটা একটা প্রবলেম। তো তখন কি করতে হয়, আমরা কি করতে পারি, এই যে ইমেজের উপরে আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিতে পারি। এই যে রেক্ট্যাঙ্গেল, এই রেক্ট্যাঙ্গেলটা নিয়ে আমরা হচ্ছে কি করতে পারি, এই রেক্ট্যাঙ্গেলটাকে জাস্ট হচ্ছে আমরা ইমেজের নিচে রেখে দিতে পারি, বরাবর ইমেজের উপরে। তো ইমেজের উপরে রাখলাম, তো টেক্সট হচ্ছে রেক্ট্যাঙ্গেলের উপরে, ইমেজ হচ্ছে রেক্ট্যাঙ্গেলের নিচে। তো রেক্ট্যাঙ্গেলটাকে ধরে আমরা ব্ল্যাক করে দিই একটু, যেহেতু আমার টেক্সটটা হোয়াইট। আর হচ্ছে এটার অপাসিটিটা একটু কমাই দিতে পারি, মানে হচ্ছে ট্রান্সপারেন্সি আর কি। তো এখন হচ্ছে আমার ইমেজটাও দেখা যাচ্ছে, এরপর হচ্ছে আমার টেক্সটটাও প্রপারলি বোঝা যাচ্ছে। আমরা জাস্ট কি করলাম,
একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, রেক্ট্যাঙ্গেলটাকে ব্ল্যাক করে দিলাম, ব্ল্যাক করলাম কারণ আমার টেক্সটটা হোয়াইট, আর রেক্ট্যাঙ্গেলটার আমি ট্রান্সপারেন্সি কমাই দিছি। তো ট্রান্সপারেন্সি কমানোর কারণে এটা একটু ট্রান্সপারেন্ট হয়ে গেছে, আমি পিছনের জিনিসও দেখতে পারতেছি, এই জন্য হচ্ছে আমি আমার গাড়ির যে ইমেজটা এটা দেখতে পারতেছি। তো আমার মডেল ওয়াই হয়ে গেছে। মডেল ওয়াই এর নিচে ওর হচ্ছে আরও কিছু টেক্সট দিছে। তো আমি আবার টেক্সট টুলটা সিলেক্ট করি, টেক্সট টুল থেকে আমি হচ্ছে টেক্সট টুল, তো আমি এখানে আরেকটু টেক্সট লিখি। আম, তো এইটাকে আমি আরেকটু ছোট করতে হবে, আই গেস 36 হইলো। আমাদের দুইটা টেক্সট গেল। এবার আমার হচ্ছে বাটন ক্রিয়েট করা লাগবে। তো বাটন ক্রিয়েট করা হচ্ছে একদম সিম্পল, আমি একটা রেক্ট্যাঙ্গেল নেই, এই যে রেক্ট্যাঙ্গেল এটা নেই, তো আমি হচ্ছে বাটন অনুযায়ী এটাকে রিসাইজ করি, এটাকে এখানে রাখলাম। আর একটা বাটনের জন্য আমি আরেকটা রেক্ট্যাঙ্গেল নিলাম, দুইটাকে আমি হচ্ছে রাখলাম মাঝখানে। তো ওদের বাটনের হচ্ছে কর্নারে হচ্ছে একটু রাউন্ডেড, তো আমরা চাইলে আমাদের বাটনেও করতে পারি রেক্ট্যাঙ্গেলটাকে। তো এটা করার জন্য বাটনটাকে সিলেক্ট করতে হয়, রেক্ট্যাঙ্গেলটাকে সিলেক্ট করে এই যে অ্যাপিয়ারেন্সের আন্ডারে কর্নার রেডিয়াস, তো আমরা চাইলে এই কর্নার রেডিয়াসটা একটু বাড়াই দিতে পারি। তো ওদের এখানে 4 মতো আছে, আমরা এটাকেও 4 দেই, এটাকেও 4 দেই। আচ্ছা, এবার ওদের বাটনের কালারগুলো ডিফারেন্ট, তো আমরা জাস্ট হচ্ছে সিম্পলি ফিল থেকে কালার ড্রপার দিয়ে ব্লু কালার, আর এটার জন্য ফিল থেকে কালার ড্রপার দিয়ে হচ্ছে হোয়াইট কালারটা সিলেক্ট করি। এখন এই যে অর্ডার, এই যে এইটা, এই বাটন, এই বাটনের ভিতরে কিছু টেক্সট আছে, তো আমরাও চাই হচ্ছে আমাদের বাটনের উপরে কিছু টেক্সট থাকুক। তো সিম্পলি রেক্ট্যাঙ্গেলের উপরে, মানে হচ্ছে লেয়ার প্যানেলে রেক্ট্যাঙ্গেলের উপরে আমাকে জাস্ট একটা টেক্সট নিতে হবে। তো আমি কি করলাম, এখানে সিলেক্ট করলাম, একটা টেক্সট নিলাম, এরপর হচ্ছে টেক্সট টুল নিয়ে আমি হচ্ছে লেখা শুরু করলাম। প্রথমটা কি, অর্ডার নাও। তো এটা হচ্ছে একটু বড়, আমি এটা একটু ছোট করি যাতে এটা আমার বক্সটার ভিতরে থাকে। অর্ডার নাও আর একটু ছোট করি, 1614 আই গেস, ঠিক আছে। তো অর্ডার নাও, তো আমার হচ্ছে আরেকটা টেক্সট লাগবে এখানে। তো আমি এখন কি করলাম, আমি আবার আরেকটা টেক্সট যেহেতু লাগবেই, আমি টেক্সট টুল সিলেক্ট না করে এটাকে জাস্ট হচ্ছে কপি করে এখানে নিয়ে আসলাম। আর কপি করার শর্টকাট হচ্ছে জিনিসটাকে সিলেক্ট করে কিবোর্ডে অল্ট প্রেস করলে, ড্র্যাগ করলে জিনিসটা কপি হয়ে যায়। তো কপি হয়ে গেছে, আমি জাস্ট এটার কালারটা চেঞ্জ করে দিই। এখন কালার চেঞ্জ করতেছি, এই টেক্সটটা হচ্ছে আবার এই রেক্ট্যাঙ্গেলের পিছনে, এই যে এই রেক্ট্যাঙ্গেলের পিছনে নিচে টেক্সটটা, এই জন্য হচ্ছে দেখা যাচ্ছে না। তো লেয়ার প্যানেলে এটাকে আমাকে উপরে নিয়ে আসতে হবে। তো এটা এখন উপরে চলে আসছে, এখন দেখতে পারতেছি। তো এটাতে ছিল হচ্ছে লার্ন মোর। আচ্ছা, আমাদের মোটামুটি বাটনও ক্রিয়েট করা শেষ। এখন দেখেন, আমি চাচ্ছি এই যে বাটনটা, এই বাটনটাকে ধরে আমি আরেকটু এই পাশে আনতে চাচ্ছি। তো এই পাশে আমি আনতে চাচ্ছি, তো আমি তো বাটনটাকে ধরে এই পাশে আনতেছি, কিন্তু আমার টেক্সটটা তো এই জায়গায় রয়ে গেছে। তো এটা একটু হ্যাসেল না, আমি একটাকে একবার ধরে আনতে হবে, এরপর আবার এটাকে ধরে একটু আনতে হবে, হ্যাসেল না? আপনাদের কি মনে হয় হ্যাসেল? একটা জিনিস, একটা বাটন ক্রিয়েট করলাম, ওটাকে সরাইতে হচ্ছে, একটু নড়াইতে হচ্ছে, আমার আবার পুরো জিনিসটাকে ধরে এদিকে আনতে দিছে, হ্যাসেল না? তো এইটা হ্যাসেল যাতে না হয়, তো ওইটার জন্য আমি পুরো জিনিসটাকে, এই যে বাটন আর এই যে টেক্সট, এই যে রেক্ট্যাঙ্গেল আর এই টেক্সটটা, এই দুইটাকে একসাথে আমি গ্রুপ করে ফেলতে পারি। তো গ্রুপ করার জন্য আমি টেক্সটটাকে সিলেক্ট করলাম, এরপরে শিফট ক্লিক করে আমি হচ্ছে রেক্ট্যাঙ্গেলটাকে সিলেক্ট করলাম, দেখেন এই দুইটা সিলেক্ট হয়ে গেছে। এই দুইটা সিলেক্ট হয়ে যাওয়ার পরে আমি আমার কিবোর্ডে যা শর্টকাট ইউজ করব, কন্ট্রোল জি। কন্ট্রোল জি ইউজ প্রেস করলে এটা একটা গ্রুপ হয়ে গেছে। তো গ্রুপটাকে আমি রিনেম করে দিই বাটন, বাটন। তো এখন হচ্ছে এটা হ্যাসেল ফ্রি হয়ে যাবে, আমি জাস্ট হচ্ছে এটাকে, এই বাটনটাকে সিলেক্ট করতে পারি, অথবা এখান থেকে উপর থেকে জাস্ট এটাকে একবার ক্লিক করতে পারি। তো এখন হচ্ছে এই বাটনটা আমি আমার মতো ফ্রিলি, টেক্সট এটার সাথে মুভ হয়ে যাবে, ফ্রিলি মুভ করতে পারি। তো এটা হচ্ছে আমরা গ্রুপিং করে করে কাজ করতে পারি, যাতে হচ্ছে আমরা একটা গ্রুপ, পুরো একটা গ্রুপকে আমরা হচ্ছে মুভ করতে পারি, যাতে আমাদের কাজে হ্যাসেল কম হয়। তো আমাদের ল্যান্ডিং পেজ মোটামুটি ডান। তো আমাদের এখানে আরও দুইটা বাটন ছিল, একটা হচ্ছে ন্যাভিগেশনের জন্য, ইমেজ যাতে সুইচ হয়, আর কিছু এই যে ইন্ডিকেটরস ছিল। তো আমি ইন্ডিকেটরসগুলো বানাই ফেলি এখানে। তো ইন্ডিকেটরস এটা কি, এটা কি স্কোয়ার, এই যে সার্কেল রাইট না? ভাই, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ ভাইয়া বলেন।
ভাই আপনি যে বলছেন এই যে গ্রুপিং এর বিষয়টা, গ্রুপিং গুলো কি শুধু বাটনের ক্ষেত্রে ইউজ করব? না না না, যে কোনো ক্ষেত্রে আপনি ধরেন এই পুরো জিনিসটাকে মানে চাচ্ছেন, আপনি চাচ্ছেন এই পুরো জিনিসটাকে আমি যখন মুভ করতে চাই, আমি চাই না হচ্ছে একটা একটা ধরে মুভ করবো, আমি চাই হচ্ছে আমি পুরো যখনই মুভ করতে চাই আমি পুরো জিনিসটাকে মুভ করতে চাই। তো আপনি চাইলে পুরো জিনিসগুলোকে সিলেক্ট করে হচ্ছে আপনি এটাকে গ্রুপ করে ফেলতে পারেন। তো তখন হচ্ছে আপনি যখন ওই গ্রুপটাকে সিলেক্ট করবেন এই পুরো জিনিসটা মুভ হবে। তো চাইলে আপনি হচ্ছে এখন গ্রুপ করে ফেলছেন, আপনি চাচ্ছেন যে আসলে আমি এখন এটা গ্রুপ রাখতে চাচ্ছি না, তো গ্রুপটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে এটাকে আনগ্রুপও করে দিতে পারেন, তখন এটা হচ্ছে আবার আগের জায়গায় চলে গেছে। তো এখন এটাকে সিলেক্ট করলে এটাই মুভ হচ্ছে, বুঝছেন? জি ভাই, বুঝতে আচ্ছা, পারছি। গ্রুপিং হচ্ছে আপনার কাজের হ্যাসেল কমানোর জন্য আর কি, যে জিনিসটা মুভ করার সময়। তো মোটামুটি আমাদের হচ্ছে এইখানেও ডান। তো আমি হচ্ছে নেভিগেশন, এই যে ইন্ডিকেটরস গুলো ক্রিয়েট করি। ইন্ডিকেটরস গুলো কি? বেসিক শেপ না, সার্কেল। তো আমি হচ্ছে একটা ইলিপস নিয়ে ফেলতে পারি, আমাদেরকে ফিগমা ইলিপস প্রোভাইড করে। তো আমি হচ্ছে একটা ইলিপস নেই, এই যে এখান থেকে আমাদের শেপ টুলস থেকে ড্রপ ডাউন থেকে ইলিপস, আর ইলিপসের পাশে শর্টকাটও লেখা আছে ও, তো কিবোর্ডে ও প্রেস করলে ও আমাকে একটা ইলিপস দিয়ে দিবে। তো এখন এই ইলিপসটা আসলে একটু বড়, আমার আসলে এত বড় ইলিপস লাগবে না, আমি চাচ্ছি আর একটু ছোট ইলিপস। তো আমি হচ্ছে এটাকে রিসাইজ করতে পারি। আর কোনো এভাবে মানে হচ্ছে জাস্ট রিসাইজ করে ফেললে এটা হচ্ছে ওর প্রপার সাইজটা ধরে রাখে না, মানে ইলিপসের প্রপার সাইজটা ধরে রাখে না। আমি চাই আমি যখন এটাকে রিসাইজ করব ও হচ্ছে ওর ইলিপসের প্রপার সাইজটা ধরে রাখুক। তো তখন আমাকে কি করতে হবে, শিফট প্রেস করে এটাকে রিসাইজ করতে হবে। তো শিফট প্রেস করে রিসাইজ করলে ও ওর প্রপার ইলিপসের সাইজটা ধরে রাখছে। তো আমি জাস্ট এটাকে কি করলাম, এটাকে হচ্ছে আমি ডকুমেন্টের মাঝখানে চাই, তো আমি এটা কি করলাম, এই যে পজিশনের ডকুমেন্টের এই যে এটা ক্লিক করলাম একদম বরাবর, অ্যালাইন হরিজন্টালি। তো এটা হচ্ছে হরিজন্টালি অ্যালাইন হয়ে গেল। তো আমার একটা হচ্ছে ইলিপস হইছে। তো আমি হচ্ছে চাই আরেকটা ইলিপস, আমি এখানে নিলাম আরেকটা, কপি করে নিলাম, অল্ট প্রেস করে এখানে হচ্ছে আরেকটা। আচ্ছা, আরেকটা জিনিস আমি দেখাইতে ভুলে গেছি আসলে, আমি জুম ইন জুম আউট কিভাবে করতেছি এত ইজিলি। এই যে জুম ইন জুম আউট, আমার কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না। এটা আমি করতেছি হচ্ছে, এটাও হচ্ছে শর্টকাট। তো ফিগমা ইউজ করতে হলে একটু শর্টকাটগুলোতে ইউজ টু হওয়ার লাগে। তো এই শর্টকাটটা হচ্ছে আপনার কিবোর্ডের কন্ট্রোল প্রেস করবেন, আর হচ্ছে মাউসের যে স্ক্রোল হুইলটা আছে স্ক্রোল হুইলটা মুভ করবেন। তো স্ক্রোল হুইলটা হচ্ছে সামনের দিকে মুভ করলে জুম হয়, উপরের দিকে মুভ, পিছনের দিকে মুভ করলে হচ্ছে জুম আউট হয়, জুম ইন জুম আউট। এভাবে হচ্ছে আপনারা আপনাদের ডকুমেন্টে জুম ইন জুম আউট করতে পারেন। কিবোর্ডে স্পেস প্রেস করে হচ্ছে নেভিগেট। তো এটাই হচ্ছে ফিগমার মোটামুটি নেভিগেশন, এর বাইরে আর নেভিগেশন লাগে না, জুম ইন জুম আউট, এরপরে হচ্ছে ডকুমেন্টে নেভিগেট করা স্পেস প্রেস করে হ্যান্ড টুল দিয়ে। তো আমার ইলিপস ক্রিয়েট করাও শেষ। তো ইলিপসগুলোর কালার হচ্ছে যেটা অ্যাক্টিভেটেড ওইটার হচ্ছে আম, জিনিসটা একটু হোয়াইট, আর এগুলো একটু গ্রে। তো আমি হচ্ছে কি করি, এটাকে হোয়াইট দিয়ে নেই, ফিল থেকে হচ্ছে আই ড্রপার হোয়াইট, আর হচ্ছে বাকি দুইটা একটু গ্রেইশ। তো ফিল থেকে আমি চাইলে এখান থেকেও সিলেক্ট করতে পারি, এই দুটাকে একটু গ্রে করে দেই। তো আমাদের এগুলো ক্রিয়েট করা শেষ, আমার জাস্ট বাকি হচ্ছে এই দুইটা নেভিগেশনের জন্য ক্রিয়েট করা। তো আমি একদম সিম্পল জাস্ট হচ্ছে একটা বেসিক রেক্ট্যাঙ্গেল নেব। রেক্ট্যাঙ্গেলটাও কিন্তু আমি যদি বাউন্ডিং বক্স দিয়ে ছোট করতে যাই তো ও কিন্তু প্রবলেম দিচ্ছে। আমি যদি যখন এই কর্নার থেকে সিলেক্ট করি, এই কর্নার থেকে সিলেক্ট করলে জাস্ট হচ্ছে ও উইথ চেঞ্জ করতে পারি, আর উপর থেকে সিলেক্ট করলে অথবা নিচে থেকে সিলেক্ট করলে হাইট চেঞ্জ করতে পারি। কিন্তু যেহেতু যখন আমি কর্নারটা সিলেক্ট করি তখন কিন্তু ও প্রপারলি থাকে না। তো এটা যাতে হচ্ছে ওর প্রপার সাইজ থাকে, প্রপার স্কোয়ারের সাইজে থাকে, এটার জন্য আমাকে শিফট প্রেস করতে হবে। রেক্ট্যাঙ্গেল নেই, রেক্ট্যাঙ্গেল নিয়ে শিফট প্রেস করে আর কি এটাকে ছোট করতে হবে। তো এটা ওর প্রপার সাইজটা ধরে রাখে। তো এটা এখানে রাখি। তো এখানে এটা কি আছে, এখানে আরেকটা আইকন আছে। তো আইকন আমরা কোথা থেকে নিতে পারি, কারো মনে আছে? প্লাগইনস থেকে। হ্যাঁ, প্লাগইনস থেকে। তো আমরা হচ্ছে প্লাগইনস থেকে আইকনটা নিয়ে আসবো। তো এটাকে আপাতত এখানে রাখলাম, আবার প্লাগইনসে যাই, প্লাগইনস হিউজ আইকন, ফ্রি আইকন সেটে যাই, সার্চ করি অ্যারো। তো অনেকগুলো অ্যারো দিছে, আমার লাগবে হচ্ছে এইটা। তো
আমি এটাকে জাস্ট সিলেক্ট করলাম, এটা কোথায় ড্রপ ডাউন করলো, এই যে এইখানে ড্রপ ডাউন করছে। তো লেয়ার যেহেতু হচ্ছে জিনিসটা ব্ল্যাক, এটা একটু খুঁজে পাওয়া মাঝে মধ্যে কষ্ট হয়ে যাবে। তো লেয়ার প্যানেলের দিকে তাকাইলে অ্যারো জিনিসটাকে ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যায়। তো অ্যারোটাকে সিলেক্ট করলাম, অ্যারোটাকে সিলেক্ট করে আমরা হচ্ছে অ্যারোটা কিন্তু আমার হচ্ছে ডেস্কটপ, দেখছেন খেয়াল করে দেখেন, কিন্তু এই অ্যারোটা কিন্তু আমার এই ডেস্কটপ ফ্রেমের বাইরে, উপরে ছিল কিন্তু বাইরে ছিল, ও হচ্ছে বাইরে ড্রপ করছে। আমাকে এই অ্যারোটাকে আমাকে আমার ডেস্কটপ ফ্রেমের ভিতরে নিয়ে আসতে হবে। তো ওইটাকে ধরে জাস্ট হচ্ছে ডেস্কটপ ফ্রেমে ড্রপ করে দিলে এটা হচ্ছে ডেস্কটপ ফ্রেমের ভিতরে চলে আসে, আমার মূল ডিজাইন ফ্রেমটা আর কি। ধরে আমি জাস্ট ড্রপ করে দিছি। তো আমি এটা কি চাচ্ছি, আমি এটাকে হচ্ছে এটার উপরে যাচ্ছি, জাস্ট হচ্ছে দিয়ে দিলাম। এই যে হয়ে গেল। এখন আমি কি করতে চাই, এই রেক্টেঙ্গেল আর এই অ্যারোটাকে আমি একটা গ্রুপ করে রাখবো, যাতে হচ্ছে আমি এটাকে পরবর্তী যখন নড়াবো আমার হচ্ছে এই জিনিসগুলো বারবার সিলেক্ট করে নড়ানো না লাগে। তো একটা অ্যারো নেভিগেশন ডান, একটা হচ্ছে ক্যারোসেলের জন্য যে বাটনটা, এটা ডান। তো আমি এখন চাচ্ছি, যেহেতু গ্রুপ করে ফেলছি, আমি চাচ্ছি গ্রুপের ভিতরে ঢুকে এই যে ব্যাকগ্রাউন্ডটা এটা একটু হোয়াইট করে দিতে। তো তখন কি করতে হয়, জাস্ট হচ্ছে এই যে আপনার লেয়ার প্যানেল থেকে ড্রপ ডাউন করে ইলিপস রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করে ওইটার ফিল কালারটা হচ্ছে দিয়ে দিতে পারেন রেক্ট্যাঙ্গেল। আর অথবা হচ্ছে দেখেন এখানে কি হয়, আমি যখন ফার্স্ট ক্লিক করি এটাতে পুরো গ্রুপটা সিলেক্ট হয়, এরপরে যখন আমি আরেকটা ক্লিক করি তখন হচ্ছে এই রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট হয়। তো ফার্স্ট ক্লিক, এরপরে ডাবল ক্লিক, তারপরে হচ্ছে রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট হয়েছে। তারপরে যদি আমি এটার উপর হোভার করি, এটাকে সিলেক্ট করি, এটার ভিতরে অ্যারোটা সিলেক্ট হয়েছে। এইভাবে করতে পারি, লেয়ার প্যানেল থেকেও করতে পারি। তো এখন আমি চাই এইটাকে আমি হচ্ছে এই পাশে আনতে। তো এইটাকে আমি জাস্ট কি করব, এই অ্যারোটাকে ধরে অল্ট প্রেস করে কপি করে পাশে নিয়ে আসলাম। এখন এটাকে চাচ্ছি আমি, এটা তো ওইদিকে, আমি চাচ্ছি হচ্ছে এটা থেকে এদিকে ঘুরাইতে। তো এদিকে ঘোরানোর জন্য ফিগমা কিছু বেসিক ট্রান্সফরমেশন টুল দেয়। তো রাইট ক্লিক করে এখানে হচ্ছে ট্রান্সফরমেশন টুল পাওয়া যাবে আই গেস, এই যে ফ্লিপ হরিজন্টালি। তো এটা পুরোটা হরিজন্টালি ফ্লিপ হয়ে গেছে। তো মোটামুটি আমাদের বেসিক একটা ল্যান্ডিং পেজের ইউআই ডান। তো এখন আমি চাচ্ছি কি, জিনিসটাকে একটু ফাংশনাল করতে, ডেভেলপারের লাইফটা একটু ইজি করতে। ডেভেলপার এটা দেখে নাও বুঝতে পারে যে ইমেজগুলো সাইকেল হবে। তো আমি চাচ্ছি আমার যে ফ্রেন্ড ডেভেলপারটা আছে ওর হচ্ছে ইমেজটা ইজি করতে, যাতে হচ্ছে ও প্রোটোটাইপ দেখে, মানে হচ্ছে আমি যে বেসিক ইন্টারাকশনটা, বেসিক একটা ইউআই দাঁড় করাইছি, এটাকে বেসিক ছোটোখাটো একটা ইন্টারেক্টিভনেস দেখাই দিতে পারি আমার ডেভেলপার ফ্রেন্ডকে, যাতে ও ডেভেলপ করতে পারে। আর যারা আপনারা হচ্ছে জুনিয়র সেগমেন্টে আছেন আর চাচ্ছেন হচ্ছে ফিগমা দিয়ে কাজটা করতে, ফিগমা দিয়ে যদি আপনারা প্রোটোটাইপটা করেন, দিস ইজ আ হিউজ প্লাস ফর ইউ। আপনারা যদি প্রপারলি প্রোটোটাইপ করতে পারেন, আপনাদের হচ্ছে আই গেস আপনাদের হচ্ছে ডেভেলপমেন্ট করা করে দেখাতে হবে না, যারা 1-1-এ আছেন। যারা ফিগমা ইউজ করতে চান, ফিগমা প্রোটোটাইপ করলে ওটাই আপনাদের জন্য এনাফ হবে। এরপরে হচ্ছে জাস্ট আপনাকে আপনার প্রোডাক্টটা আপনি কি ইমপ্লিমেন্ট করছেন আপনার চিন্তার উপরে, কিভাবে কত সুন্দর আপনি প্রোডাক্টটা ইমপ্লিমেন্ট করতে পারছেন, লেআউট, তারপরে গ্রিড, কিভাবে হচ্ছে আপনি একটা সলিউশন নিয়ে আসছেন, ওইটার উপর আপনাকে জাজ করা হবে। তো এটা করার জন্য আমি চাচ্ছি, আমি যখন এইগুলোতে ক্লিক করব, এখানে যখন ক্লিক করব তখন এটা হচ্ছে আরেকটা ইমেজে যাবে, আরেকটা ইমেজ হবে। তো এটা করার জন্য আমার কি করতে হবে, প্রথমত আমার আরেকটা ইমেজওয়ালা এরকম আরেকটা ডেস্কটপ আইকন, ডেস্কটপ এই যে ফ্রেমটা লাগবে। তো আমি কি করতে পারি, এই পুরো ডেস্কটপ ফ্রেমটাকে কপি করে ফেলতে পারি। তো কপি করার শর্টকাট কি বলছিলাম, অল্ট, অল্ট বলছিলাম না? পুরো ডেস্কটপটাকে সিলেক্ট করে অল্ট প্রেস করে পুরো ডেস্কটপটাকে আমি নিয়ে আসলাম, আরেকটা ফ্রেম নিয়ে আসলাম। এখন আমি কি করব, জাস্ট হচ্ছে এইটার ইমেজটা চেঞ্জ করে দেবো। আমার ইমেজ অ্যাসেটসগুলো কোথায়, ড্রাফটের ভিতরে। এটাকে কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম। তো আমি কি করব, এটা হচ্ছে ডেস্কটপ 1 আর এটা হচ্ছে ডেস্কটপ 2। তো আমি কি করতে চাই, ডেস্কটপ 2 এর ভিতরে যে কারের ইমেজটা ছিল ওই কার ইমেজটাকে রিপ্লেস করে দিতে চাই। তো আমি হচ্ছে লেয়ার প্যানেলে দেখি ডেস্কটপ 1, এটা ডেস্কটপ 1, আমি চাই হচ্ছে ডেস্কটপ 2 এর ভিতরে। তো ডেস্কটপ 2 এ যাই, ডেস্কটপ 2 এর হচ্ছে ইমেজটা, এই ইমেজটাকে আমি রিপ্লেস করতে চাই। তো ইমেজটাকে সিলেক্ট করে ইমেজের রিপ্লেসের একটা শর্টকাট কিও আছে, ওটাও ইউজ করতে পারি, অথবা হচ্ছে আমরা ম্যানুয়ালিও করতে পারি। তো এটাকে ধরে আমি এখানে নিয়ে আসলাম ডেস্কটপে, এই ডেস্কটপ 2তে ফালাই দিলাম। এটাকে ধরে আমি একদম নিচে নিয়ে গেলাম, আমার ডেস্কটপ 2 ফ্রেমের একদম নিচে নিয়ে গেলাম। আর হচ্ছে এই ইমেজ 3টাকে আমি ডিলিট করে দিলাম। তো এখন এটা হচ্ছে আমার ইমেজ, যেই মেইন ইমেজটা ওটা এখানে নিচে চলে আসছে, যেহেতু আমি এটাকে একদম নিচে রাখছিলাম আর এটার উপরে যে ইমেজটা ছিল এটাকে ডিলিট করে দিচ্ছি, আর আমি ইমেজটাকে জাস্ট বড় করে দিলাম। হয়ে গেল, আমার হচ্ছে গাড়ির ইমেজটা চেঞ্জ হয়ে গেল। তো মডেল এটাকে দেখি ধরেন এক্স। তো আমার আরেকটা ইমেজ আছে, তো আরেকটা ইমেজের জন্য আমি আরেকটা ফ্রেম ক্রিয়েট করি। তো তিনটা ইমেজের জন্য আরেকটা ক্রিয়েট করলাম। এখন হচ্ছে আমি আমার ল্যাম্বরগিনিটাকে নিয়ে আসি। তো
তো এটাও সেম। তো এখানে আমরা হচ্ছে কপি করে আনছি, পেস্ট করলাম এটাকে। এখানে হচ্ছে আমি আমার রিপ্লেস যে শর্টকাটটা ওটা ইউজ করতে চাই। তো কি করব, এখান থেকে জাস্ট হচ্ছে এটাকে আমি কপি করব, কপি কপি আমার করা হয়েছে। এখান থেকে আমি হচ্ছে যেটাকে রিপ্লেস করতে চাই, যে ইমেজের সাথে রিপ্লেস করতে চাই, ওই ইমেজটাকে সিলেক্ট করতে হবে। তো আমার ডেস্কটপ 3 এর ভিতরের ইমেজটাকে আমি সিলেক্ট করব। আর আমার কিবোর্ডে শর্টকাটটা প্রেস করব, শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট আর। রিপ্লেস হয়ে গেছে আমার ইমেজটা এটার সাথে। এখন জাস্ট আমি হচ্ছে এটাকে বড় করে দিলাম। তো আমার 3টা ফ্রেম ক্রিয়েট হয়ে গেছে। তো প্রোটোটাইপ করার জন্য আমার ডিজাইনগুলো রেডি হয়ে গেছে। তো আমি আমার ডিজাইন পেজে প্রোটোটাইপটা করতে যাচ্ছি না। আমার যে ডিজাইন পেজটা, ওই ডিজাইন পেজের খালি আমি ডিজাইনগুলোকে রাখতে যাচ্ছি। আমি কি করতে চাই, আমার যে প্রোটোটাইপ পেজটা ক্রিয়েট করছিলাম এইখানে হচ্ছে জিনিসগুলোকে আমি ডিজাইন করতে। তো আমি কি করব, আমার এই সবগুলো ফ্রেমকে আমি সিলেক্ট করলাম। এই যে যে মুভ টুল দিয়ে জাস্ট হচ্ছে আমরা এইভাবে ড্র্যাগ করলাম মাউস ক্লিক করে। তো হচ্ছে সবগুলো ফ্রেম সিলেক্ট হয়ে গেছে। অথবা চাইলে আমরা শিফট প্রেস করে ইন্ডিভিজুয়াল ফ্রেমও সিলেক্ট করতে পারতাম, শিফট দিয়ে ক্লিক ক্লিক ক্লিক। তো কন্ট্রোল সি, প্রোটোটাইপে গেলাম, কন্ট্রোল ভি। আমি চাইলে এখানেও প্রোটোটাইপ করতে পারতাম, কিন্তু যাতে জিনিসটা একটু প্রপারলি অর্গানাইজ থাকে, আমি জানি আমার প্রোটোটাইপ আর ডিজাইন মানে একসাথে ক্ল্যাশ করবে না, আমি চাইলে এখানে ধরে যে কোনো কিছু চেঞ্জ করে ফেলতে পারবো ডিজাইনে, আমার প্যারা হবে না পরের প্রোটোটাইপে। তো এই জন্য হচ্ছে আমি প্রোটোটাইপটা এখানে রাখতেছি। তো মূল কাজটা হবে এখন এখানে প্রোটোটাইপিং এর জন্য। তো আমি যখন এই অ্যারোটাতে প্রেস করব, তখন কি হবে, ইমেজটা সাইকেল হয়ে এই ফ্রেমে চলে আসবে। এরপর যখন আমি আবার এই অ্যারোটাতে প্রেস করব, ইমেজটা সাইকেল হয়ে এই ফ্রেমে চলে আসবে। এটাতে যাচ্ছি, এটা চাচ্ছি না। তো এটা করার জন্য আমাকে হচ্ছে ফিগমার আরেকটা টুল আছে, যেটা হচ্ছে প্রোটোটাইপ, ওইটার হেল্প নিতে হবে। এই যে হচ্ছে ফিগমার প্রোটোটাইপ। এতক্ষণ আমরা ডিজাইন ট্যাবে ছিলাম, আমরা যাব হচ্ছে ফিগমার প্রোটোটাইপ ট্যাবে। গেলাম ফিগমার প্রোটোটাইপ ট্যাবে। ফিগমার প্রোটোটাইপ ট্যাবে যাওয়ার সাথে সাথে আমি যখন এটার উপরে হোভার করব, দেখেন হচ্ছে আমাকে একটা প্লাস আইকন দেখাচ্ছে প্রত্যেকটা জিনিসের উপরে। আগে কিন্তু দেখাচ্ছিল না, ডিজাইন ট্যাবে দেখাচ্ছিল না, কিন্তু প্রোটোটাইপ ট্যাবে দেখাচ্ছে। তো আমি যখন হোভার করব, এখানে প্রোটোটাইপ ট্যাবে দেখাচ্ছে। তো আমি এখন চাচ্ছি কি, আমি যখন এই জিনিসটাতে ক্লিক করব, এই জিনিসটাতে ক্লিক করলে সাইকেল হয়ে ওরা হচ্ছে এটা হচ্ছে এই ফ্রেমে চলে আসবে। তো আমি কি করব, জাস্ট হচ্ছে এই প্লাস আইকনটাতে মাউস দিয়ে একবার ক্লিক করব, ক্লিক করে হচ্ছে ড্র্যাগ করব। তো ড্র্যাগ করে আমি হচ্ছে ডেস্কটপ 2তে দিয়ে দিব, লিঙ্ক করে দিলাম। তো লিঙ্ক করলে আমাকে একটা পপ আপ দিচ্ছে, আপনি কি ধরনের ইন্টারাকশন চাচ্ছেন। আমি চাচ্ছি আমি যখন এটাতে ক্লিক করব, এই যে অন ক্লিক, তখন হচ্ছে কি, এটা হচ্ছে ডেস্কটপ 2তে যাবে, ডেস্টিনেশন ডেস্কটপ 2। আমি চাইলে অ্যানিমেশনও সেট করতে পারি, ইনস্ট্যান্ট না দিয়ে আমি স্মার্ট অ্যানিমেশন দিই। আমরা চাইলে মুভ ইন মুভ আউটও দিতে পারি। স্মার্ট অ্যানিমেশন হচ্ছে ফিগমা স্মার্টলি অ্যানিমেট করে দেয় আর কি। এটা মানে সুন্দরই লাগে, মানে মোস্ট অফ দ্য কেসেসে স্মার্ট অ্যানিমেট সুন্দর লাগে। তো এগুলো হচ্ছে অ্যানিমেশনের লিনিয়ার ফাংশন। তো অ্যানিমেশন ইজ হবে, অ্যানিমেশনটার মানে হচ্ছে জেন্টাল হবে, অ্যানিমেশনটা কি ফাস্ট হবে, এটার মুভমেন্টটা আমরা হচ্ছে এখান থেকে সিলেক্ট করতে পারি। তো এটাকে ধরেন আমি জেন্টাল রাখি। তো আমার প্রথম সাইকেল শেষ, মানে হচ্ছে আমি যখন এই বাটনে ক্লিক করব, তখন হচ্ছে ও কি হবে, এই বাটনে ক্লিক করলে ও হচ্ছে এই ফ্রেমে চলে আসবে। তো এই ফ্রেমে যখন আসবে, এই ফ্রেমের যখন আমি এই বাটনে ক্লিক করব, তখন এই ফ্রেমে যাবে না। তো এখান থেকে আমি আবার কি করলাম, এটার উপরে হোভার করলাম, এখান থেকে এইটাতে লিঙ্ক করে দিলাম, অন ক্লিক ডেস্কটপ 3 জেন্টাল থাকলো। এখন আমি চাচ্ছি কি, আমি চাচ্ছি আবার যখন আমি এখানে ক্লিক করব, এই যে এটাতে ক্লিক করব, তখন আবার কি, আবার সাইকেলটা আবার এখানে চলে আসবে, এই ফ্রেমে চলে আসবে। তো আমি কি করলাম, এখানে দিলাম, ধরলাম এটাকে, এটাকে নিয়ে কি করলাম, এই ডেস্কটপ ফ্রেমে লিঙ্ক করে দিলাম, প্রথমটাতে লিঙ্ক করে দিলাম, ধরে এইভাবে ঘুরাই নিয়ে আসে এখানে লিঙ্ক করে দিলাম। তো এখন আমি যখন আবার এখানে ক্লিক করব, এটা হচ্ছে এখানে চলে আসবে। তো দেখেন আমার যে প্রথম ফ্রেমটা, ও আমাকে একটা ফ্লো দিচ্ছে। আমি চাইলে এখান থেকেও ফ্লোটা অ্যাক্সেস করতে পারি, অথবা এই যে উপরে টপ রাইট কর্নারে একটা প্লে বাটন আছে, এখান থেকে আমি জিনিসটা অ্যাক্সেস করতে পারি। দিলাম, দেখেন ও আমাকে প্রোটোটাইপটা আমি ইউজ করব, ওইটা যে প্রোটোটাইপটা মানে হচ্ছে ইন্টারেকশনটা যে আমি ক্রিয়েট করছি, ওইটাকে নিয়ে যাচ্ছে, ওইটাকে সিমুলেট করতে নিয়ে যাচ্ছে আরেকটা ট্যাবে। জিনিসটা লোড হচ্ছে, এই যে এতক্ষণ কিন্তু আমি এটাই বানাইছি, আসলো। একটা বেসিক ওয়েবসাইটও তো দেখতে এরকমই হয়, আমরা যখন পেজে ল্যান্ড করি ওয়েবসাইটটা দেখতে তো এরকমই হয়। তো আমরা এখানে আসলাম, এখন আমরা এটা ক্রিয়েট করলাম, আমরা ইন্টারাকশন করছিলাম কোথায়, এইখানে। তো এইখানে দেখেন আমি যখন হোভার করতেছি, এখানে হচ্ছে আমাকে একটা, আমার কার্সরের আইকনটা চেঞ্জ হচ্ছে, মানে হচ্ছে এখানেও ইন্টারাকশন আছে কিছু একটা। তো আমি এখান থেকে ক্লিক করি, ক্লিক করলে দেখেন আমার ইমেজটা সাইকেল হয়ে গেছে। আবার ক্লিক করি, আবার হচ্ছে এই ইমেজটা চলে আসছে, আবার ক্লিক করি, আবার সাইকেল হচ্ছে। ইমেজ সাইকেলটা বুঝছেন কিভাবে হচ্ছে, প্রোটোটাইপের মাধ্যমে হচ্ছে, বুঝতে পারছেন?
এতটুকু কোনো প্রবলেম? না ভাই। আচ্ছা, তো বেসিক্যালি আমাদের হ্যাকাথনে আপনারা হচ্ছে ডিজাইন করবেন। এই ডিজাইনটা হচ্ছে আপনারা ইউজার ফ্লো অনুযায়ী ডিজাইনটা করবেন। আমি যে ইউজার ফ্লোটা দেখাইলাম, আর ওই ইউজার ফ্লো অনুযায়ী আপনারা হচ্ছে প্রোটোটাইপ ইন্টারেকশনটা ক্রিয়েট করবেন। আমার মেইন পেজ থেকে আমার হচ্ছে আচ্ছা, আমি আমার আগের হ্যাকাথনে যেটা করছিলাম ওই ফাইলটা ওপেন করে দেখি, জিনিসটা আর একটু ইজি হবে আপনাদের জন্য দেখাইতে। উম, আচ্ছা, 1 মিনিট আমি ফাইলটা ওপেন করি। আচ্ছা, তো এটা হচ্ছে প্রোটোটাইপটা। তো প্রথমে হচ্ছে আগের হ্যাকাথনে আমরা যেটা করছিলাম আমার টিম, তো এটা হচ্ছে ল্যান্ডিং পেজটা ছিল। তো এখান থেকে হচ্ছে নেভিগেশন বাটনগুলা, এই যে সাইন ইন সাইন আপ, আমি আর আমার হচ্ছে আর ওই হ্যাকাথনে আর বাকি আলাদা নেভিগেশন লাগে নাই। তো এটা আমাদের ল্যান্ডিং পেজটা ছিল। এতক্ষণ আমরা যে টেসলার ল্যান্ডিং পেজ ক্রিয়েট করছিলাম, এটা ওই প্রোডাক্টের ল্যান্ডিং পেজটা আর কি। তো ওইটার যে প্রবলেম সেটটা ছিল ওটা এরকম ছিল যে একটা প্রোক্রাস্টিনেশন, একটা হচ্ছে টুল বানাইতে হবে যেখানে হচ্ছে সেলফ ডেভেলপমেন্ট করতে পারে। তো এটা হচ্ছে আমাদের এই ল্যান্ডিং পেজটা ছিল। আর এখান থেকে সাইন আপের অপশন, লগ ইনের অপশন, ইউজার যদি সাইন আপ করতে চায় সাইন আপ করবে, সাইন আপের ক্রেডেনশিয়ালস দেওয়ার পরে রেজিস্টার। এরপর হচ্ছে কিছু আমরা কোয়েশ্চেন রাখছিলাম, তো ওই কোয়েশ্চেনগুলো আনসার করার পরে ওরা হচ্ছে ওদের ড্যাশবোর্ডটা অ্যাক্সেস করতে পারবে। তো পুরো জিনিসটা আমরা প্রথমে ডিজাইন করছি। ডিজাইন করে হচ্ছে আমি এতক্ষণ যা দেখাইলাম প্রোটোটাইপ করছিলাম। তো প্রত্যেকটা হচ্ছে ইন্ডিভিজুয়াল পেজ, প্রত্যেকটাই ছিল ওদের ইন্ডিভিজুয়াল পেজ। তো এইখান থেকে প্রোটোটাইপের মাধ্যমে কি করছিলাম, এটাকে টান দিয়ে ধরে আমি ওই পেজে নিয়ে গেছিলাম। তো এখন এখান থেকে আমি যখন এখানে ক্লিক করি এটা এই পেজে চলে আসে, তারপর যখন আমি এখানে ক্লিক করি এটা অন্য পেজে চলে যায়। তো এইভাবে হচ্ছে আমরা জিনিসটাকে ক্রিয়েট করছিলাম। আচ্ছা, আমরা এখন দেখি কিভাবে হচ্ছে একটা ফাইলে মাল্টিপল পেজেস ক্রিয়েট করা যায়। তো একটা টিম প্রজেক্টে মাল্টিপল পেজেস আসলে ক্রিয়েট করা যায় না। ফ্রিতে ওরা হচ্ছে 3টাই লিমিট করে দেয়। তো আমরা এটাকে বাইপাস করতে পারি হচ্ছে প্রথমে ড্রাফটে গিয়ে একটা ডিজাইন ফাইল ক্রিয়েট করে। এই তো আমার ডিজাইন ফাইলটা ক্রিয়েট হয়ে গেছে, একটা আনটাইটেল ডিজাইন ফাইল। তো ড্রাফটে গিয়ে আমাদের যতগুলো পেজ লাগে আমরা হচ্ছে ক্রিয়েট করে ফেলতে পারি। সাপোজ আমার 20টা পেজ লাগবে ডিজাইনে, এটার নাম দিলাম আমি হচ্ছে এখন। তো আমি হচ্ছে আমার যতগুলো পেজ লাগবে আমি হচ্ছে অ্যাডভান্স পেজ ক্রিয়েট করে ফেললাম। ড্রাফটে হচ্ছে ড্রাফটের সমস্যাটা কি, ড্রাফটে হচ্ছে তোমার কোনো টিমমেট ড্রাফট থেকে তুমি টিমমেটকে ড্রাফট ফাইলের অ্যাক্সেস দিতে পারবা না। তো এখানে ওরা হচ্ছে 3টার বেশি পেজ ক্রিয়েট করতে দেয়। তো আমরা কি করব, আমরা হচ্ছে যদি আমাদের মাল্টিপল পেজেস লাগে 3টার থেকে বেশি, তো আমরা হচ্ছে ড্রাফট ফাইলে এসে আমরা হচ্ছে আমাদের জিনিসটা ক্রিয়েট করে ফেলবো, যতগুলো পেজ লাগে ক্রিয়েট করে ফেলবো। এরপরে আমরা হচ্ছে জাস্ট জিনিসটাকে মুভ করে দেবো আমাদের টিম প্রজেক্টে, যে মুভ ফাইল। তো আমাদের টিম প্রজেক্ট ছিল হচ্ছে বিসিসি ইন্টার্ন। আচ্ছা, টিম প্রজেক্ট ছিল বেসিক ফিগমা, এই তো বেসিক ফিগমা। তো এখানে মুভ করে দিচ্ছি। এখন আমার ড্রাফট থেকে এটা চলে গেছে, অল প্রজেক্টসে যাই। এই তো এখন আমার টিম প্রজেক্টে বেসিক ফিগমার ভিতরে আমার এই ফাইলটা চলে আসছে। তো এই ফাইলটাতে আমি যাই, এখন দেখো এটাতে অনেকগুলো পেজেস ক্রিয়েট হয়ে গেছে। বলতেছে অল ফ্রি পেজেস আর ইউজড, কিন্তু আমার কিন্তু 20টা পেজ অলরেডি ক্রিয়েট হয়ে গেছে কারণ এটা ড্রাফট থেকে আসছে। তো আমরা হচ্ছে একটা টিম ক্রিয়েট করব, এই যে এখান থেকে টিম ক্রিয়েট করব আমাদের প্রজেক্টের জন্য। তো টিম ক্রিয়েট করার পরে যদি আমাদের 3টা পেজে আমাদের কাজ হয়ে যায়, জাস্ট এখান থেকে ডাইরেক্ট প্লাস আইকনে ক্লিক করে ফাইল ক্রিয়েট করে ফেললে হবে। যদি আমার 3টা পেজের বেশি লাগে তাহলে হচ্ছে ড্রাফট থেকে আমি জিনিসটা ক্রিয়েট করব ডিজাইন ফাইল। তো ড্রাফটে আমি হচ্ছে মাল্টিপল পেজেস ক্রিয়েট করে আমি জাস্ট হচ্ছে আমার যেই টিমটা ক্রিয়েট করছি যেই নামে ওইখানে আমি মুভ করে দেবো। দ্যাটস অল। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন্স? মানে এতক্ষণ যা দেখাইলাম কিছু বুঝি নাই, হ্যাকাথন নিয়ে কোনো কোয়েশ্চেন্স জুনিয়র টিমদের মধ্যে? হ্যালো, আজকের সেশনটা অনেকবার ইন্টারাপ্ট হয়ে গেছে আসলে। ওদিকে হচ্ছে আমাদের ইন্টার্নশিপের মিটিংটা ওপেন হয়েছে, তো তো ওদিক থেকে আমাকে অ্যাপ্রোচ করতেছিল অনেকজন, তো বারবার মিউট করা লাগছে আমার। কারো কোনো কোয়েশ্চেন্স?
ভাইয়া এখানে তো আমাদের 24 আওয়ার্স থাকতে হবে, ক্যাম্পাসই থাকবো নাকি আমরা আমাদেরকে মানে বের হওয়ার টাইম দেওয়া হবে বা? আসলে ক্যাম্পাস 5টার পরে অ্যালাউ করতেছে না। সিজন ভাই অনেক ট্রাই করছিল, কিন্তু ক্যাম্পাস হচ্ছে বিকাল 5টার পরে আর অ্যালাউ করতেছে না। তো কি হবে, জিনিসটা সকালে শুরু হয়ে যাবে, 5টা পর্যন্ত আপনারা ক্যাম্পাসেই থাকবেন। এরপর হচ্ছে আপনারা টিম চাইলে হচ্ছে যে কোনো একটা ফ্রেন্ডের বাসায় চলে যেতে পারেন কাজ করার জন্য পুরো রাত, অথবা আপনারা আপনাদের পার্সোনাল রুমে চলে যেতে পারেন, পার্সোনাল বাসায় চলে যেতে পারেন। এরপর হচ্ছে আপনারা মিটিংয়ে কানেক্টেড থাকলেন, আমরা যেভাবে হচ্ছে মিটিংটা কন্ডাক্ট করতেছি মিটে, ওইভাবে কানেক্টেড থেকে কাজ করতে পারলেন। এরপর আবার সকালে চলে আসলেন ইউনিভার্সিটিতে। তো এইভাবে 24 আওয়ার হবে আর কি। বুঝতে পারছি। এখন আমাদের গ্রুপে ভাইয়া মেয়ে আছে, এখন এদের তো মুভ করা পসিবল না এদের সাথে, তার মানে আমাদের মিটিংই করতে হবে 5টার পরে। হ্যাঁ হ্যাঁ, 5টার পরে বাসায় চলে যাবেন, যে যে তার তার। তো আপনারা হচ্ছে অনলাইনে মিটে থাকে আপনারা একসাথে কাজ করলেন। সেখানে আমরা প্রবলেম সলভিং বা আমাদের কাজ কন্টিনিউ করব এবং শেষ করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাকাথন তো 24 আওয়ার, বাকি সব তো এর আগেই র্যাপ আপ হয়ে যাবে। হ্যাকাথনের জন্য আর কি একসাথে থাকবেন মিটে হ্যাঁ, অথবা জুমে। আচ্ছা, আর থ্যাংক ইউ ভাই। আর কারো কোনো কোয়েশ্চেন্স?